বোর্ড দেখা যাচ্ছে কিনা এখানে? জি ভাইয়া। ওকে, তো আমাদের আলোচনার বিষয়টা বুঝতে পারছি যে বাংলা ভাষা ও ব্যাকরণ প্রাথমিক আলোচনা, ধ্বনি ও বর্ণ হবে। শুরুতে যখন আমরা এই বাংলা ভাষার ইতিহাস সম্পর্কে একটু জানতে যাব, তখন আমাদের ব্যাকে যেতে হবে অনেক। আমরা হয়তো ধ্বনি বর্ণ এই বিষয়গুলো হয়তো পড়েছি, ব্যাকরণের বিভিন্ন গ্রন্থ সম্পর্কে পড়েছি। তো মেইনলি পরীক্ষায় দেখা যাচ্ছে এখান থেকে ব্যাকরণের বিভিন্ন গ্রন্থ সম্পর্কে আসে বা ধ্বনি বা বর্ণ থেকে প্রশ্নটা বেশি হয়। কিন্তু যেহেতু আমরা একটা বিষয় সম্পর্কে শুরু থেকে জানবো, জানার চেষ্টা করব, সেই বিষয়গুলো সবটাই পরীক্ষায় আসতে হবে এমনও না। আবার বিগত কয়েকটা বছরে দেখা গেল যে না, মোটামুটি রুট থেকে আবার প্রশ্ন করছে। মোটামুটি রুট থেকে প্রশ্ন করছে। তো রুট বলতে আমি আসলে বোঝাতে চাচ্ছি যে এই বাংলা ভাষার উৎপত্তি সম্পর্কে। হ্যাঁ? বাংলা ভাষার উৎপত্তি কোথা থেকে এসেছে, এই রুট থেকে কিন্তু গত কয়েকটা বিসিএস প্রশ্ন আসতে দেখা গেছে। তো এই জায়গা থেকে আমরা যদি আবার আসে নতুন কোনো প্রশ্ন, তো এই পারপাসটা আমাদের ফুলফিল করবে। সাথে বাংলা ভাষাটা সম্পর্কে আমাদের জানার যে আগ্রহটা, এটা রুটটা সম্পর্কে জানতেও আমাদের ইন্টারেস্ট থাকবে কিছুটা। তো সেখান থেকে আমি বলি যে আমাদের সবাই খাতা নিয়ে আমরা রেডি থাকবো। আমি আগেই বলে দিয়েছি। খাতাতে আমরা কিন্তু সবগুলো নোট ডাউন করে ফেলবো। তো আমরা ইতিহাসে যাওয়ার আগে যদি প্রাথমিক কিছু কথাবার্তা বলি যে আসলে ভাষা বলতে আমরা কি বুঝি? ভাষা বলতে বুঝি কি? মনের ভাব প্রকাশের যে মাধ্যম, এই মাধ্যমটাকে আসলে আমরা ভাষা বলে থাকি। তো ভাষাটা কি? মনের ভাব প্রকাশের মাধ্যমটাকে আমরা ভাষা বলে থাকি। তো এটা পৃথিবীতে কতগুলো ভাষা আছে? সেকেন্ড পয়েন্ট হতে পারে যে পৃথিবীতে ভাষা আছে প্রায় ৪,০০০ এর মতো। কিছু বইয়ে হয়তোবা ৩.৫ বলা আছে বা ৩,০০০ এর উপরে এরকম বলা আছে। তবে এক্সাক্ট হিসাব যদি বলা যায় তাহলে টোটাল আছে ৪,০০০ এর মতো ভাষা আছে পৃথিবীতে। ৪,০০০ এর মতো। আর এই ভাষার থেকে যদি আমরা চিন্তা করি যে ভাষা, আমাদের মেইন পারপাস হলো এখানে বাংলা ভাষা সম্পর্কে পড়া। সেক্ষেত্রে বাংলা ভাষাভাষী জনগোষ্ঠী আছে পৃথিবীতে। ৩ নম্বর পয়েন্টে আমরা যদি দেখি, বাংলা ভাষাভাষী জনগোষ্ঠী রয়েছে পৃথিবীতে কত কোটি? ৩০ কোটি। ৩০ কোটি জনসংখ্যা রয়েছে যারা কিনা বাংলা ভাষায় কথা বলে। এটা দেখা যাচ্ছে যে এগুলোর কিন্তু সবই অ্যাজাম্পশন, কোনটাই এক্সাক্ট নাম্বার না, কম বেশি আছে। ঠিক আছে? তো এখান থেকে যে প্রশ্নটা বা যে তথ্যটা ইম্পর্টেন্ট সেটা আমরা এখন লিখব। এই যে মাতৃভাষায় যে কথা বলে, বাংলা ভাষায় কথা বলে ৩০ কোটি। আর পৃথিবীতে সবচেয়ে বেশি কথা বলে হচ্ছে চীনের ভাষায়। চীনের সেই ভাষাটার নাম হলো মান্দারিন ভাষা। পৃথিবীর সবচেয়ে বেশি কথা বলে এই ভাষায়। মানে চাইনিজ একটা ল্যাঙ্গুয়েজ, এই চাইনিজ ল্যাঙ্গুয়েজকে বলা হচ্ছে মান্দারিন ভাষা। অর্থাৎ ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে এই মান্দারিন হলো পৃথিবীর প্রথম ভাষা। এটা। আর সেক্ষেত্রে আমার এখানে কোন তথ্যটা লাগবে আমাদের জন্য? আমাদের জন্য সেই তথ্যটা লাগবে, সেটা হলো বাংলা ভাষার স্থানটা কত? যে ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে বা মাতৃভাষা বাংলা রয়েছে, এমন জনসংখ্যার দিক থেকে বাংলা ভাষার স্থান পৃথিবীতে কততম? সেটা লিখতে হবে, আমাদের তথ্যটা লিখতে হবে যে মাতৃভাষী জনসংখ্যার ভিত্তিতে বাংলা পৃথিবীর ৬ষ্ঠ ভাষা। তাহলে তথ্যটা লিখি আমরা, মাতৃভাষী জনসংখ্যার ভিত্তিতে বাংলা পৃথিবীর ৬ষ্ঠ ভাষা। মাতৃভাষী জনসংখ্যার ভিত্তিতে বাংলা পৃথিবীর ৬ষ্ঠ ভাষা। তো এই যে তথ্যগুলো জানলাম, এই তথ্যগুলো একদম প্রাথমিক কথাবার্তা। এখন আমরা মূল ইতিহাসের মধ্যে যাব। ইতিহাসের মধ্যে যাওয়ার আগে আমাদের শিখতে হবে এই যে প্রত্যেকটা এক একটা সিঙ্গেল ভাষা, এই সিঙ্গেল ভাষা আগে ছিল না। আগে ছিল একটা মানে একটা বিস্তৃত অঞ্চল জুড়ে একটা ভাষা ছিল। তো এই ভৌগোলিকভাবে এই জন্য এই ভাষাগুলোকে ভাগ করা হয়েছে ৫টা মানে ১২টা ভাষা বংশে। তো আমরা যদি এবার হেডলাইন করি, হেডলাইন করবো হচ্ছে উৎপত্তি। উৎপত্তির দিকে যখন আমরা যাচ্ছি, উৎপত্তির মধ্যে আমাদের প্রথম তথ্যই হবে যে পৃথিবীতে বাংলা তো অবশ্যই বাংলাদেশের জন্য, বাংলা ভাষার জন্য পৃথিবীতে ভাষা বংশ যেটা আছে সেটার নাম ইন্দো ইউরোপীয়। সেটা আমরা জানবো, সেটা সম্পর্কে আমাদের ডিটেলস জানতে হবে। তার আগে যেটা আমাদের জানতে হবে যে পৃথিবীতে ভাষা বংশ রয়েছে টোটাল ১২টা ভাষা বংশ, অর্থাৎ ভাষার ফ্যামিলি। ঠিক আছে? তো ভাষা বংশ রয়েছে। কেউ কোনো জায়গায় কোনো কিছু যদি বুঝতে না পারে, সাথে সাথে জিজ্ঞেস করতে পারো। জিজ্ঞেস করবেন অবশ্যই। তো এই ভাষা বংশ ১২টা সম্পর্কে আমাদের সবটার নাম জানতে হবে না। কিছু কিছু নাম আছে এত কঠিন, সেগুলো উচ্চারণ করতেই আপনার দাঁত ভেঙে যাবে। তো অত ওইদিকে আমাদের যাওয়ার দরকার নেই। মোটামুটি এই ১২টার মধ্যে যেগুলা মোটামুটি উচ্চারণে একটু সহজ আছে আর আমাদের
আমাদের এই এশিয়া মহাদেশের সাপেক্ষে যেগুলো একটু গুরুত্বপূর্ণ আছে সেই কয়েকটা নাম আমরা জানবো জাস্ট। কিন্তু জানতে হবে পৃথিবীতে ভাষা বংশ 12টা, এটার অ্যান্সার যেন আমার সঠিক থাকে। তার মধ্যে সবার আগে জানবো হচ্ছে ইন্দো ইউরোপীয় এই নামটা, কারণ হচ্ছে আমরা এই ভাষা বংশের লোকজন। ইন্দো ইউরোপীয় থেকেই আসছে হলো বাংলা ভাষা। তো একটা নাম জানলাম, আমরা 12টা নামই লিখবো না, কয়েকটা নাম লিখবো যেগুলো আমরা যেন বুঝতে পারি যে এটা একটা ভাষা বংশ। চীনা তিব্বতীয়, এরপরে আছে অস্ট্রো এশীয়, তারপরে সেমিও হেমিও। এগুলো কিন্তু সবটাই পরীক্ষায় আসবে এমন না, এটা মানে ইন্টারেস্ট থেকে এগুলো আমাদের জানা। তারপরে হলো দ্রাবিড়ীয়, তারপরে আফ্রিকীয়। যে আমাদের যে 9-10 বইটা, 9-10 বইয়ে কিন্তু অনেক কিছু চেঞ্জ নিয়ে এসেছে, 9-10 ব্যাকরণ বই। তো সেই জায়গা থেকে কিন্তু আমাদের এই তথ্যগুলো কিন্তু 9-10 বইয়ে দেওয়া আছে উৎপত্তি সম্পর্কে। এই কয়েকটা যে ভাষা বংশের নাম আমরা পড়লাম, এই নতুন বই কিন্তু ইনক্লুড করেছে। সেই জায়গা থেকে যদি আমি বলি তাহলে ইম্পর্টেন্ট হতে পারে। যদি বলে যে হেমিও সেমিও কিসের নাম, বা সেমিও হেমিও এটা কিসের নাম, তাহলে অবশ্যই অপশনগুলোর মধ্যে থেকে অবশ্যই আপনার যেটা থাকবে যে ভাষা বংশ, অবশ্যই তখন সেটার রাইট অ্যান্সার হবে। এখন যদি নাই জানি যে সেমিও হেমিও এই জিনিসটা কি, তাহলে এটা তো আমি তো দাগাইতে পারবো। তো উৎপত্তি সম্পর্কে আসতে গেলে এই গুরুত্বপূর্ণ যে কিছু 6টা নাম আমরা দেখলাম 12টার মধ্যে, মোটামুটি এই কটা একটু পরিচয় সম্পর্কে আমরা জানবো। তো আমাদের আসতে হবে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ সম্পর্কে আমাদের একটু ডিটেলসে জানতে হবে। এখান থেকে বাংলা ভাষাটা কিভাবে এসেছে সেটা আমাদের জানাটা মেইন উদ্দেশ্য। আমরা এখন ইন্দো ইউরোপীয়টা লিখবো আমরা। ইন্দো ইউরোপীয়, এটার শাখা প্রশাখা কিভাবে বুঝিয়েছে সেটা আমরা লিখবো। আর ইন্দো ইউরোপীয় বলতে কোন এরিয়াকে বোঝানো হচ্ছে, ওই তৎকালীন সময়ে ইন্দো ইউরোপীয় বলে কোন এরিয়াকে বোঝানো হচ্ছিল। অবশ্যই এখানে ইন্দো ইউরোপীয় বলতে ইউরোপের অংশ বোঝানো হচ্ছে, এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের কথা বোঝানো হচ্ছে। অর্থাৎ এশিয়ার অংশ পড়ছে, আবার ইউরোপের অংশ কিন্তু পড়ছে, এর মধ্যে দুটোই আছে ইন্দো ইউরোপীয়। আর ইন্দো ইউরোপীয় আদিম বাসস্থান ছিল, মানে কাদের নামে এটা নামকরণ করা হয়েছিল। যদি পরীক্ষায় আসে যে ইন্দো ইউরোপীয়দের আদিম বাসস্থান কোথায়, এটা আমরা সাইড কর্নারে লিখতে পারি যে দক্ষিণ রাশিয়ার ইউরাল পর্বত। ইউরাল পর্বত, এই ইউরাল পর্বত তার মানে ইন্দো ইউরোপিয়ান ভাষা গোষ্ঠীর যে আদি বাসস্থান ছিল, সেই বাসস্থানটা হলো দক্ষিণ রাশিয়ার ইউরাল পর্বতে। ইউরাল পর্বতটা এটা মনে রাখতে হবে একটু। তারপরে এখন আমরা মেইন শাখার মধ্যে যাব। ইন্দো ইউরোপীয় শাখা ছিল 2টা। একটা শাখার নাম, এখন এই এই জিনিসগুলো যদি আমাদের আগে পড়া না থাকে তাহলে এই জিনিসগুলো একটু কঠিন মনে হতে পারে। আবার হলো কি, আমি শেষে বলে দিব যে আসলে এই ভাষা গোষ্ঠী থেকে কতটুকু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, বা কোনটুকু আমাদের যেতে হবে, কোনটুকুর মধ্যে দিয়ে গেলে আমাদের পড়া কমপ্লিট হবে। আর এর সাথে প্রাসঙ্গিক কিছু কিন্তু কথাবার্তা থাকবে, কারণ সেটা হচ্ছে এই হিস্ট্রিটাকে পরিপূর্ণ করার জন্য। ঠিক আছে? তো 2টা অংশ, মানে 2টা শাখায় ভাগ করা হয়েছিল, এটা হলো শাখা। ইন্দো ইউরোপের শাখা হলো 2টো, একটা শাখার নাম হলো কেন্তুম, আর একটা শাখার নাম হলো শতম। এই কেন্তুম এবং শতম, আমাদের যে ভাষাটা, এই ভাষাটা এসেছে হলো শতম শাখা থেকে। শতম শাখা থেকে এসেছে আমাদের বাংলা ভাষাটা। তো ধীরে ধীরে আমরা বাংলার দিকে যাব। তো কেন্তুম এবং শতম এই 2টা ইন্দো ইউরোপের মধ্যে এই কেন্তুম যে পার্টটা আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই কেন্তুম পার্টটা থেকে ইউরোপের ম্যাক্সিমাম ভাষায় এসেছে এই কেন্তুম পার্ট, মানে কেন্তুম থেকে। আসলে এখানে আসি যে কেন্তুম এবং শতম বলতে নামটা এরকম হলো কেন, এটা একটু ইন্টারেস্টেড থেকে জাস্ট বলে দিচ্ছি। কেন্তুমের মধ্যে আছে হলো ক, আর শতমের মধ্যে আছে তালব্য শ। তো এই আদি যে স্বরটা ছিল, ক যে বর্ণটা ছিল, যে যে ভাষার মধ্যে এই ক ধ্বনিটা রয়েই গেছে, সেই ভাষাকে কেন্তুম বলা হচ্ছে।
মানে তাদের যে থিসিস অনুসারে এটা। আর শতম হচ্ছে যে যে ভাষায় কটা না থেকে আগে ক ছিল সেটা মানে শতে রূপান্তরিত হয়েছে, তালব্য শ অথবা দন্ত শতে রূপান্তরিত হয়েছে, এখান থেকে নামটা হয়েছে শতম। জাস্ট এটা এই যে টার্মগুলো বহু পুরনো। আর একটা জিনিস মনে রাখতে হবে, ইন্দো ইউরোপীয় কথাও যখন বলেছে এই জায়গাটাতে মানে ইউরোপের ম্যাক্সিমাম ভাষা, ইউরোপ মহাদেশের ম্যাক্সিমাম ভাষাই এসেছে হচ্ছে কেন্তুন থেকে। ইউরোপের ম্যাক্সিমাম ভাষা, ইউরোপ মহাদেশের ম্যাক্সিমাম ভাষা। তবে এখানে মনে রাখতে হবে এখানে কিন্তু এশিয়ারও দুইটা ভাষা আছে, তবে ইউরোপের হলো ম্যাক্সিমাম, এটা মনে রাখতে হবে আমাকে। যে ম্যাক্সিমাম ভাষাগুলো, ইউরোপের ম্যাক্সিমাম ভাষাগুলো আসলে কেন্তুন থেকে এসেছে। এইটুকু কেন্তুন থেকে মোটামুটি এতটুকু জানলে যথেষ্ট। এরপরে আমাদের যেহেতু শতমটা আমাদের নিজস্ব, এখান থেকে জানতে হবে যে শতমটা হলো, আমরা যেহেতু বাংলা ভাষা এসেছে শতম থেকে, আবার এই এরিয়াতে যারা বসবাস করতো তাদেরকে আর্য বলা হতো। এই এরিয়াতে যারা বসবাস করতো, এই জন্য এখানে দেখেন এই যে ইউরোপের কথা বলেছে, আবার যদি স্পেসিফিক ভাবে বলি তাহলে এটা হয় পশ্চিম ইউরোপ। পশ্চিম ইউরোপ। আর শতমটার ক্ষেত্রে যদি বলি তাহলে হবে এটাতে পূর্ব ইউরোপ প্লাস আর্যদের ভাষাটা, পূর্ব ইউরোপ প্লাস আর্যদের ভাষা, সেটা হলো শতম। এখন এই গতবার একটা প্রশ্ন এসেছিল 43 বিসিএস এ, যে নিচের কোনটি কেন্তুমের এশীয় শাখা, মানে এশীয় উপাদান আর কি। হ্যাঁ, মানে কেন্তুম থেকে এসেছিল। এখন এই শাখা, ইন্দো ইউরোপের শাখা হলো দুইটা, একটা হলো কেন্তুম এবং শতম, এগুলো হচ্ছে মেইন শাখা। আবার এই ইন্দো ইউরোপের মধ্যে আমরা যখন একটা ক্লাসিফিকেশন পড়ি কোনো কিছু মেইন জিনিসের, আমরা যখন শ্রেণী পড়ি, শ্রেণীর সাব ডিভিশন যদি আমরা চিন্তা করি সেটা হয় উপশ্রেণী। তো যখন পরীক্ষায় বলবে যে ইন্দো ইউরোপের শাখা কয়টা, তখন ডেফিনেটলি হবে দুইটা, ঠিক আছে। আর যদি বলে যে ইন্দো ইউরোপীয় উপশ্রেণী কয়টা, আমি কি বললাম? উপশ্রেণীর কথা বলছি। যখন উপশ্রেণীর কথা বলবে, উপশ্রেণী আছে হলো 10টা। উপশ্রেণী আছে কয়টা? 10টা উপশ্রেণী আছে। এখন এই 10টার মধ্যে 6টা পরে হচ্ছে এই কেন্তুমের মধ্যে, আর 4টা পরে হলো এই শতমের মধ্যে। এটা ইন্টারেস্ট থেকে জানাচ্ছি যে সবকিছু যে মাথায় এইভাবে নিতে হবে যে কঠিন করে পড়াচ্ছি, ব্যাপারটা এরকম না, জাস্ট ইন্টারেস্ট থেকে এটা মনে রাখতে হবে, পরে কতটুকু মনে রাখতে হবে সেটা আমি বলে দেব। তো এই যে 6টার কথা বলা হলো, এই 6টার আসলে নাম কি, এটা আমি এই পার্টটাকে শেষ করি। যেমন গ্রিক, এগুলো আমরা নাম শুনলেই বুঝতে পারছি যে ইউরোপের ভাষাগুলো। তারপরে ইতালিক, দেন আছে কেল্টিক, ওইগুলো কিন্তু শুনতে মজাই লাগে। এই যে এইগুলা কেল্টিক, এগুলো একটা ডিফারেন্ট নাম। তারপরে জার্মানিক, জার্মান দেশের বোঝা যাচ্ছে। তারপরে জানতে হবে হিত্তিক, আর হলো তুখরিক। হিত্তিক এবং তুখরিক, এই যে নিচে যে দুইটা লিখলাম হিত্তিক তুখরিক, এই দুইটা হলো এশীয়। এই এশীয় পার্ট এটাই কিন্তু 43rd বিসিএস এ এসেছিল, ঠিক আছে। যে কেন্তুমের মধ্যে কোনটা হচ্ছে এশীয় অংশ, এশীয় অংশের মধ্যে পড়ে। আর তার মানে এই সবগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গ্রিক, ইতালিক, কেল্টিক, জার্মানিক, এগুলো নাম শুনেই কিন্তু মনে হচ্ছে যে এগুলো কি ইউরোপের পার্টের মধ্যে পড়ে। আর হিত্তিক এবং তুর্কিক পার্টটা এটা পড়ে হচ্ছে এশিয়ার পার্টের মধ্যে পড়ে। এই 6টা নামটা যদি একবার গো থ্রু করে হয়তো বা এমনি আমাদের মনে থাকবে। তো এটা গেল। আর এই 4টার মধ্যে কি কি আছে, 4টার যে পার্ট, আমাদের মেইন টার্গেট হলো শতমটা দিয়ে সামনে আগানো। আর্মেনীয় এটা আছে, তারপরে আছে আলবেনীয়, আলবেনীয়, একটা শাখার নাম আছে বাল্টো স্লাভিক। এই শাখাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রথম গুরুত্বপূর্ণ ছিল আমরা এসেছি ইন্দো ইউরোপীয় ভাষা বংশের, তার শাখা হলো শতম শাখা। আর এই শাখার পরে যদি বলা হয় আমরা কোন শ্রেণীর ছিলাম, আমরা ছিলাম হলো ইন্দো ইরানি। এই যে ইন্দো কথাটাই চলে এসছে, মানে হচ্ছে আমরা ভারত মহাদেশের উপমহাদেশের মধ্যে ঢুকে গেলাম, ইন্দো ইরানি। তার মানে এটা দুইটা মিলে হয়েছে ইরান
আর হচ্ছে ইন্দো, মানে এই এশিয়ান এরিয়ার মধ্যে যদি ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট চিন্তা করি তাহলে আমরা কিন্তু এই এরিয়ার মধ্যে ঢুকে গেলাম। তার মানে যদি আসে এবার যে বাংলা ভাষা কোন উপশ্রেণীর অন্তর্ভুক্ত, সেক্ষেত্রে কিন্তু হবে ইন্দো ইরানীয়। সেখানে যদি অপশনে ইন্দো ইউরোপীয় থাকে তাহলে কিন্তু সেটা রাইট অ্যান্সার হবে না। কেয়ারফুলি আমাদের মনে রাখতে হবে, বাবা হচ্ছে এখানে সবার আগে হলো ইন্দো ইউরোপীয়, তারপর শাখা শতম, উপশ্রেণী হলো ইন্দো ইরানীয়। এখন ইন্দো ইরানীয় থেকেই কিন্তু ধীরে ধীরে আমাদের বাংলা ভাষা এসেছে। তো ইন্দো ইউরোপের পরে আমি আর এখানে কিন্তু ইন্দো ইউরোপের অনেকগুলো শাখা আছে, প্রায় 4টা আছে। মিশরীয় আছে, ইরানীয় আছে, দরদীয় আছে, আর প্রাচীন ভারতীয় আর্য। তো আমাদের মেইন টার্গেট, আমরা আর এখানে শাখা বাড়াবো না। ইন্দো ইরানীয়র পরে প্রাচীন ভারতীয় আর্য, প্রাচীন ভারতীয় আর্য ভাষা। প্রাচীন ভারতীয় আর্য ভাষার যেটা, এই যে আমরা আর্যদের ভাষার মধ্যে চলে গেলাম, সরাসরি আর্য বলা যায়। এবার ফুল যদি আমরা লিখি তাহলে হবে প্রাচীন ভারতীয় আর্য ভাষা। এখন এই প্রাচীন ভারতীয় আর্য ভাষার 2টা রূপ ছিল, মোটামুটি এখান থেকে আমাদের পরিচিত মনে হবে সবকিছু। প্রাচীন ভারতীয় আর্য ভাষার ছিল দুই ধরনের রূপ। একটা হলো সাধারণ মানুষের মুখের ভাষা ছিল, আর একটা ছিল লিখিত ভাষা। মুখের ভাষা যদি আমরা বলি তার মানে হচ্ছে এটাকে বলবো কথ্য রূপ। একটা ছিল কথ্য রূপ, আর একটা ছিল হলো লিখিত বা সাহিত্যিক রূপ। লিখিত বা সাহিত্যিক রূপ, এই 2টা। আমরা কি জানি? আমরা জানি যে কথ্য ভাষাটা বা কথ্য রূপ যেটা, এটা চেঞ্জ হতে পারে, এটা চেঞ্জ হয়ে অন্য ভাষায় রূপান্তরিত হয়। কিন্তু লিখিত রূপ যেটা, মানে আমরা ফর এক্সাম্পল যদি সাধু ভাষার কথা বলি, আমরা বর্তমানে সাধু ভাষার সাথে পরিচিত যে সাহিত্যিক ভাষা। তো এই দিক থেকে যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু এই লিখিত ভাষাটা কোনোদিন পরিবর্তন হয় না। এবার আসি যে আপনারা তারপরে থেকে কন্টিনিউ করবেন, আমি পরের স্লাইড নিয়ে নিচ্ছি। তার কথ্য রূপ রাখলাম আর হচ্ছে লিখিত রূপ। আচ্ছা, কথ্য রূপটা এখানে আমি লিখে যাই। সেটা হলো কথ্য রূপটাকে বলা হচ্ছে প্রাকৃত। নিচে লেখেন, এটা আমি এখানে লিখছি। কথ্য রূপকে বলা হচ্ছে প্রাকৃত। আর এই সাহিত্যিক যে রূপটা, এটাকে বলা হয় বৈদিক ভাষা। এটাকে বলা হয় বৈদিক ভাষা। আমরা জানি হচ্ছে যদি বেদের যে ভাষাটা, বেদ, আর্যদের যে ধর্মগ্রন্থ ছিল, আর্যদের ধর্মগ্রন্থের নাম হলো বেদ। এটা মনে রাখতে হবে। এই যে আমরা এখানে দেখলাম যে প্রাচীন ভারতে আর্য, এটা বলা আছে না আর্য। এখন আর্যরা যে ভাষায় সাহিত্য রচনা করবে বা তারা যে ভাষায় লিখবে, তাদের যে ভাষাটা সেটাই হবে ডেফিনেটলি বৈদিক ভাষা। তার মানে আর্যদের ধর্মগ্রন্থের নাম বা আর্যদের যে গ্রন্থ, তারা যে গ্রন্থটাকে ধর্মগ্রন্থ হিসেবে মানত, সেই গ্রন্থটার নাম হচ্ছে বেদ। তার মানে বেদ যে ভাষায় লেখা হয়েছিল সেটার নাম হচ্ছে বৈদিক ভাষা। তো এগুলো থেকে কিন্তু প্রশ্ন হয়েছে প্রিভিয়াস সালে, তা আমি কিন্তু এইভাবে বিশ্লেষণ করে দিচ্ছি। ঠিক আছে, তারপরে এবার যাই আমরা এই যে বৈদিক ভাষাটা। আচ্ছা, এই বৈদিক আমরা জানি যে নর্মালি যে প্রাকৃত ভাষা বলি, আবার একদিকে বলি সংস্কৃত ভাষা। কিন্তু আমি এখানে কিন্তু লিখিত রূপের মধ্যে সংস্কৃত না রেখে আমি লিখছি হচ্ছে বৈদিক ভাষা। এটার উদ্দেশ্য হলো যে সংস্কৃত কিন্তু প্রথমেই হয়নি, এটা আগে নাম ছিল বৈদিক ভাষা। ঠিক আছে, পরবর্তীতে এই বৈদিক ভাষাটাই সংস্কৃত ভাষায় রূপান্তরিত হয়েছে। বৈদিকটাই আমরা লিখতে পারি সংস্কৃত। এটাই হচ্ছে সংস্কৃত, মানে অ্যারো দিয়ে কিন্তু আমরা সংস্কৃত লিখবো। শুরুতেই কিন্তু আমরা সংস্কৃত পাইনি। লিখিত রূপ যেটা বৈদিক ভাষা, আর এই বৈদিক ভাষা সংস্কার হয়ে হয়েছে সংস্কৃত ভাষা। তো সংস্কৃত অবশ্যই এর মধ্যে সংস্কার কথাটা থাকতে হবে। তার মানে হচ্ছে বৈদিক ভাষার সংস্কারজাত রূপ হলোই সংস্কৃত ভাষা। এটাও কিন্তু প্রশ্ন হতে পারে যে বৈদিক ভাষার সংস্কারজাত রূপ কোনটি। অবশ্যই সেটা হলো সংস্কৃত ভাষা। আচ্ছা, এই পর্যন্ত যতটুকু আসলাম, এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছে কিনা? অ্যান্সার করবেন। কারো কোনো সমস্যা আছে কিনা এই পর্যন্ত আসতে? ঠিক আছে তো? জি। এই যে প্রাকৃত কথাটা আমরা লিখলাম, এখানে আমরা সাইড নোটে একটু লিখতে পারেন, প্রাকৃতর মিনিংটা কিন্তু পরীক্ষায় আসে মাঝে মাঝে। ঠিক আছে, প্রাকৃতের মিনিংটা পরীক্ষায় আসে যে প্রাকৃত মানে কি। প্রাকৃত মানে হচ্ছে স্বাভাবিক।
প্রাকৃতের মিনিং হলো স্বাভাবিক ভাষা। আমাদের মানুষের মুখের ভাষা যেটা, সেটা অবশ্যই আমরা ন্যাচারাল ভাষা হিসেবে আমরা ট্রিট করব। যেহেতু এটা আমাদের ন্যাচারাল ভাষা, তার মানে এটাকে বাংলায় যদি আমরা চিন্তা করি তাহলে এটা স্বাভাবিক ভাষার মধ্যে পড়বে। ওকে। এরপরে যেহেতু আমাদের লিখিত রূপ নিয়ে আর কোনো কথা নাই, সংস্কৃত নিয়ে আমাদের আর কোনো কথা হবে না। এখানে আমরা লিখেছিলাম প্রাকৃত, প্রাকৃত ভাষা। এই প্রাকৃত আবার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত। ভারতবর্ষের বিভিন্ন রাষ্ট্র যেরকম আমরা জানি, মহারাষ্ট্র জানি, আগের দিনের গৌড় জানি আমরা, গৌড়, বঙ্গ, এই নাম বঙ্গ যদি আমাদের এরিয়াতে আছে, গৌড়ের কিছু এরিয়া আমাদের বাংলাদেশের মধ্যে পড়ে, ইন্ডিয়ার মধ্যে পড়ে। তো গৌড়, তারপর মগধ, এই যে রাজ্যগুলো ছিল, এগুলো কিন্তু প্রাচীনকালের রাজ্য ছিল। এই রাজ্য ভেদে আবার কি হতো, এই প্রাকৃত অংশ, প্রাকৃত ভাষাটা বিভিন্ন রাজ্যের নাম অনুসারে বিভিন্ন রকম নাম হতো। তো দুইজন যে ভাষাবিদ রয়েছে, আমাদের জন্য যে ভাষাবিদ, আমরা যাকে ফলো করি সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আর ইন্ডিয়ানরা যারা ফলো করে, যাকে ফলো করে, তার তার নাম হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তো তারা কিন্তু দুই ধরনের প্রাকৃতের কথা বলেছে। তো আমরা ওই আরো যে প্রাকৃত নাম আছে সেগুলো আমাদের জানার কোনো প্রয়োজন নেই। আমরা দুই ধরনের প্রাকৃতের নাম জানবো, সেটা হলো একটা হলো গৌড়ীয় প্রাকৃত, এটা গৌড়ের যে এরিয়াটা, গৌড়ীয় প্রাকৃত। আর একটা নাম জানবো সেটা হলো মাগধী প্রাকৃত। এই গৌড়ীয় প্রাকৃত মানে বাংলা ভাষায় এসেছে গৌড়ীয় প্রাকৃত থেকে। ঠিক আছে, এই কথাটা বলেছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছে। কত শতাব্দীতে বলেছেন ইনি? সপ্তম শতকে, এটা পরীক্ষায় আসে, সপ্তম শতক। আর এই বাংলা ভাষা এসেছে মাগধী প্রাকৃত থেকে, এটা বলেছে কে? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। উনি বলেছে, আর এটা বলেছে কত শতকে এসেছে? দশম শতকে। উনি দশম শতকের কথা বলেছে। তো এই গৌড়ীয় প্রাকৃত বা মাগধী প্রাকৃত আমরা যেটাই বলি না কেন, আসলে এটা কি, আসলে প্রাকৃতেরই কিন্তু দুইটা ভাগ, কিন্তু মেইন জিনিস কি এখানে? মেইন জিনিস হলো প্রাকৃত। এখন প্রাকৃত মানে গৌড়ীয় বা মাগধী প্রাকৃত দুটা চেঞ্জ হয়েছে। চেঞ্জ হয়ে মানে এটা বিকৃত হয়েছে, কিছুটা কিছুটা বিকৃত হয়ে যে রূপ ধারণ করেছে আমরা সেটার নাম জানি, সেটাকে বলা হয় অপভ্রংশ। এটা আমাদের আইডিয়া আছে মোটামুটি। তার মানে প্রাকৃতের পরের ধাপটাই হলো অপভ্রংশ। আর অপভ্রংশ যেহেতু বিকৃত হয়ে এসেছে, তো কখনো যদি থাকে যে অপভ্রংশ শব্দের অর্থ কি, তখন বলতে হবে বিকৃত। বাস। এখন অপভ্রংশ আবার একটু চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়ে নাম হয়েছে বঙ্গ কামরূপী। বঙ্গ কামরূপী। এই বঙ্গ কামরূপী থেকে, বঙ্গ কামরূপী হচ্ছে লাস্ট স্টেজ বাংলা ভাষা তৈরি হওয়ার আগ পর্যন্ত, কারণ কারণ এর মধ্যে আমরা কিন্তু বঙ্গ দেখতে পাচ্ছি। এবার পরের স্টেজে বঙ্গ কামরূপী থেকে আসলে তিন ধরনের ভাষা এসেছে। একটা ভাষার নাম ডেফিনেটলি সবার আগে আমরা লিখবো বাংলা, আর একটা ভাষা হলো অসমিয়া, মানে আসামের ভাষা। ঠিক আছে, আসামের ভাষা। আসামের ভাষা ওই জন্য কিন্তু বাংলা ভাষার মধ্যেই শুনতে হয়। ঠিক একই অবস্থা উড়িষ্যার ভাষা, ভারতের যে উড়িষ্যা এরিয়া আছে ওই ভাষাকে বলা হচ্ছে উড়িয়া ভাষা। এই তিনটা। এখন দেখেন যে বঙ্গ কামরূপীকে যদি আমরা মা ধরি, তার মানে বাচ্চা হচ্ছে কে কে? বাংলা, অসমিয়া এবং উড়িয়া। এখন পরীক্ষায় থাকতে পারে যে বাংলার সহোদর ভাষা কোনটা। এটা কিন্তু পরীক্ষায় এসেছিল, বাংলার সহোদর ভাষা হচ্ছে অসমিয়া হিসেবে এসেছিল, মানে অপশনে অসমিয়া ছিল। এখন সেখানে যদি উড়িয়াও থাকে, উড়িয়াও কিন্তু ডেফিনেটলি অ্যান্সার হবে, কারণ এরা সবই এসেছে হচ্ছে বঙ্গ কামরূপী ভাষা থেকে। তার মানে এখন যদি পরীক্ষায় আসে যে উৎপত্তিগত দিক থেকে বাংলা ভাষার সাথে কোন কোন ভাষার মিল রয়েছে, তাহলে আমরা ডেফিনেটলি বলতে পারি অসমিয়া ভাষা এবং উড়িয়া ভাষার মিল রয়েছে। তো আমরা কিন্তু একদম লাস্ট বাংলা ভাষায় চলে আসলাম। এবার যদি একটু রিভিউ করি, রিভিউ করলে আমরা আমাদের বাংলা ভাষায় আসার জন্য কোন কোন লাইনে যেতে হচ্ছে। প্রথমে বলতে হচ্ছে যে আমরা হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশের অংশ বাংলা ভাষা। তো ইন্দো ইউরোপের কোন ভাষা থেকে, কোন শাখা থেকে এসেছে? শতন শাখা থেকে এসেছে। যদি বলে যে ইন্দো ইউরোপের কোন শ্রেণী থেকে, মানে উপশ্রেণী থেকে এসেছে? ইন্দো ইরানীয় উপশ্রেণী। তারপরে ধাপ হলো প্রাচীন ভারতীয় আর্য। প্রাচীন ভারতীয় আর্যের পরে আমাদের যেতে হবে প্রাকৃত অংশের মধ্যে, কারণ আমরা তো এই, যেহেতু সংস্কৃত ভাষা, এটা হচ্ছে লিখিত ভাষা, এটা তো চেঞ্জ হবে না, সংস্কৃত পর্যন্তই থেমে গেছে, ওটা ওই পর্যন্তই ক্লোজ। এখন পর্যন্ত সংস্কৃত যে ভাষায় লেখা হয় ওই আগেও কিন্তু সেইভাবেই লেখা হতো, ওটার কোনো চেঞ্জ হয়নি।
তার মানে আমরা প্রাকৃতের মধ্যে ঢুকে গেলাম। এবার প্রাকৃত যখন আমরা মানে আমরা জানি প্রাকৃত সম্পর্কে দুইটা কথা বললাম, তো কিন্তু মেইন জিনিস তো এখানে প্রাকৃত। প্রাকৃতের পরে প্রাকৃত চেঞ্জ হয়ে গেল অপভ্রংশ, অপভ্রংশ থেকে একটু আরো একটু সংস্কার হলো, সংস্কার হয়ে হলো হচ্ছে বঙ্গকামরূপী, তারপর সেখান থেকে আমরা পেয়ে গেলাম বাংলা। এই ফ্লো চার্ট আমরা অবলম্বন করব। যদি আসে অপশনে, যদি আসে বাংলা কোন ভাষা থেকে এসেছে, অপশনে বঙ্গকামরূপী থাকলে আগে বঙ্গকামরূপী দাগাইতে হবে। বঙ্গকামরূপী যদি না থাকে তাহলে দাগাইতে হবে অপভ্রংশ। এবং অপভ্রংশের কথা যদি আবার বলা থাকে, আমরা যদি চিন্তা করি যে গৌড়ীয় প্রাকৃতের কথা যদি চিন্তা করি, তার মানে এখান থেকে যে অপভ্রংশ এসেছে সেটার নাম হবে গৌড়ীয় অপভ্রংশ, ডেফিনেটলি নামের সাথে নাম মিল করাই দিবেন। আর যদি বলি মাগধী প্রাকৃত থেকে যেটা অপভ্রংশ এসেছে সেটার নাম হবে মাগধী অপভ্রংশ। তার মানে প্রথম প্রশ্ন যদি বাংলা কোন ভাষা থেকে এসেছে, বঙ্গকামরূপী। তারপরে যদি বলে বঙ্গকামরূপী থাকলো না, বাংলা কোন ভাষা থেকে এসেছে, থাকতে পারে গৌড়ীয় অপভ্রংশ অথবা মাগধী অপভ্রংশ। তো গৌড়ীয় অপভ্রংশটাকে আমরা সবসময় রাইট হিসেবে ধরবো, কারণ হচ্ছে যেহেতু এই উপমহাদেশের মধ্যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একজন প্রখ্যাত ভাষা মানে বৈয়াকরণবিদ এবং ভাষাবিদও ছিলেন, এবং আমাদের বাংলাদেশের যেহেতু মানুষ ছিলেন উনি, বাংলাদেশের প্রেক্ষাপটে উনি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারপরে অপভ্রংশ, বঙ্গকামরূপী কোনোটাই থাকলো না, তখন হবে প্রাকৃত। ঠিক আছে, তার প্রশ্নের সিকোয়েন্সটাকে আমি বোঝাইতে পেরেছি যে এখান থেকে কি কিভাবে প্রশ্ন হতে পারে। এই ছিল জি ভাইয়া। ইতিহাস থেকে কারো কোনো প্রশ্ন আছে কিনা, বা এই জায়গাটাতে বুঝি নাই, এটা একটু ক্লিয়ার করা দরকার, এমন কিছু আছে কিনা? কারণ আমরা বাংলা ভাষার ইতিহাসটা শেষ করেছি, আর এখান থেকে আমরা কিছু জানবো না। ওকে, কারো কোনো প্রশ্ন নাই তাহলে এতটুকুতে? না। ওকে, তাহলে আমরা পরের পার্টে যাচ্ছি। আমরা পরের পার্টে লিখবো হচ্ছে বাংলা ব্যাকরণ। তো বাংলা ব্যাকরণ সম্পর্কে আমরা যদি যাই, ব্যাকরণের মেইন আলোচনা যেটা আমরা বুঝি, ধ্বনি, বর্ণ, এই বিষয়গুলোকে বুঝি। তো এটা যাওয়ার আগে আমাকে এখান থেকে কিছু ইতিহাস জেনে নিতে হবে। তো আজকের পড়ার কিছু অংশটা মানে আমি যদি বলি বোরিং, বোরিং বললেও বলা যায়, যেহেতু এই বিষয়গুলো আমরা হয়তো আগে জানি নাই, কিন্তু যতটা সম্ভব আমি বাংলা সাহিত্যের ইতিহাসটাকে ইজি করার চেষ্টা করেছি। ঠিক আছে, আর বাংলা ব্যাকরণের মধ্যে যেহেতু আমাদের জানতে হবে বাংলা ব্যাকরণ সম্পর্কিত গ্রন্থগুলোর নাম, এখান থেকে আসলে পরীক্ষায় আসে যে বাংলা ব্যাকরণের প্রথম গ্রন্থ বা বিভিন্ন গ্রন্থের নাম দেওয়া থাকে এই গ্রন্থের লেখককে। আবার আসে হচ্ছে বাংলা ব্যাকরণ রিলেটেড আরো কিছু গ্রন্থ আছে, যেমন ব্যাকরণ রিলেটেডই কিন্তু অভিধান গুলো বলা হয়, ডিকশনারি, যে বাংলা ডিকশনারি গুলো রয়েছে, এই ডিকশনারি নামগুলো আসে। তাহলে এখান থেকে হচ্ছে বাংলা ব্যাকরণ রিলেটেড গ্রন্থগুলোর নাম গুরুত্বপূর্ণ, এবং বাংলা ব্যাকরণ রিলেটেড যে ডিকশনারি গুলো আছে, বাংলা ভাষার যে ডিকশনারি গুলো আছে, সেই জিনিসগুলো, সেই ডিকশনারির নামগুলো গুরুত্বপূর্ণ। এবং এখান থেকে প্রশ্ন কিন্তু গত কয়েকটা বিসিএস হয়েছে। এবং আরো একটা মজার ব্যাপার হলো, এখান থেকে যে প্রশ্নগুলো করেছে গত কয়েকটা বিসিএস এ, সমসাময়িক ভাবে প্রিভিয়াস সালের প্রশ্ন থেকে ডিরেক্ট কমন দেয়নি। হয়তো আমরা প্রিভিয়াস সাল থেকে হয়তো এমসিকিউ সলভ করতে গিয়ে দুই একটা সঠিক তথ্য বা দুই একটা ইনফরমেশন আমরা মুখস্থ করেছি, কিন্তু পরীক্ষায় দিয়েছে সেই তথ্যগুলোর মৌলিক কোনো তথ্য থেকে। আর আমরা এমসিকিউ সলভ করে যে তথ্যগুলো আমরা অ্যান্সার করেছি সেই অ্যান্সারগুলো আমাদের ভুল হয়েছে। তো এই জন্য আমাদের এই বিষয়টার মধ্যে আমরা কিছু মৌলিক পড়া করবো বাংলা ব্যাকরণের গ্রন্থগুলোর মধ্যে, যাতে করে আমাদের এখান থেকে নতুন প্রশ্ন যদি আসে, মৌলিক কোনো তথ্য আসে, সেটা যেন আমাদের ভুল না হয়। তো ব্যাকরণ বিষয়ক গ্রন্থের আগে আগে এটার আমরা ব্যবচ্ছেদ করব। এটার ব্যবচ্ছেদটা কিন্তু বিভিন্ন ভাবে আসে। এটা কি, এই ব্যাকরণ কথাটার ব্যবচ্ছেদ করব। এটাকে আমরা ছিন্ন ভিন্ন করে আগে দেখি কি কি আছে এর মধ্যে। ব্যাকরণ, হ্যাঁ, এটাকে যদি আমরা বিশ্লেষণ, ব্যাকরণ মানে হলো বিশেষভাবে বিশ্লেষণ। যদি আমরা এখানে লিখি যে এটার অর্থ হলো কি, বিশেষভাবে বিশ্লেষণ। তো বিশেষভাবে যে বিশ্লেষণটা করব, বিশ্লেষণ করলে আমরা কি পাই? বি যোগ যোগ ক্রি যোগ, অবশ্যই উপরে একটা রুট দিতে হবে কারণ এটা কৃত প্রত্যয়।
তো ব্যাকরণ অর্থ হলো বিশেষভাবে বিশ্লেষণ। তো আপনি বিশ্লেষণ যে করলেন, তাহলে বিশ্লেষণটা কিভাবে করবেন? এখানে চারটা কিন্তু অংশ, বি যোগ আ যোগ ক্রি যোগ অ। এখন এই বিশ্লেষণের মধ্যে আমরা যদি দেখি এখানে আসলে কি কি দেখতে পাচ্ছি। এখানে এই বি দেখতে পাচ্ছি, আ দেখতে পাচ্ছি। এই দুইটা হলো উপসর্গ। তার মানে যদি বলে ব্যাকরণের মধ্যে উপসর্গ আছে কয়টা? দুইটা উপসর্গ আছে। আর এখানে আছে একটা প্রত্যয়, এটা পুরোটা মিলে একটা প্রত্যয়, এটা হলো কৃৎ প্রত্যয়। তার মানে ব্যবচ্ছেদ করে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাকরণ এই শব্দটা উপসর্গ এবং প্রত্যয় যোগে গঠিত। আবার স্পেসিফিক ভাবে যদি বলে যে কোন প্রত্যয় যোগে গঠিত, তাহলে ডেফিনেটলি বলতে হবে কৃৎ প্রত্যয় যোগে গঠিত। তাহলে ব্যাকরণকে ব্যবচ্ছেদ করলে আমরা এটা পাচ্ছি, এটা পাইলাম টোটালটা। তার মধ্যে উপসর্গ আছে দুইটা আর কৃৎ প্রত্যয় রয়েছে। তো এখানে যে ব্যাকরণ এই যে শব্দটা, এই শব্দটা উৎপত্তিগতভাবে কিন্তু একটা তৎসম শব্দ, অর্থাৎ এটা সংস্কৃত জাত শব্দ। হ্যাঁ, আমরা জানি তৎসম, তার মানে এটাও লিখতে পারি এখানে যে যদি আসে যে ব্যাকরণ কোন ধরনের শব্দ, অবশ্যই এটা তৎসম শব্দ। এটা এখন দেখেন, এটা কিন্তু বিশেষভাবে বিশ্লেষণ, অর্থাৎ যদি পরীক্ষায় আসে যে ব্যাকরণ শব্দের বিশ্লেষিত রূপ কোনটি, তাহলে এটা আমাদের অ্যান্সার। এখন যদি পরীক্ষায় আসে ব্যাকরণ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটা, তো সেটা তো যদি আমরা এটা আনসার করি অপশনে, অবশ্যই এটা আনসার দিয়ে দিবে, দেখা যাবে যে তাহলে কিন্তু ভুল হবে। তো সন্ধি, যদি ব্যাকরণ শব্দের সন্ধি বিচ্ছেদের কথা বলা হয়, তখন কিন্তু হবে বি যোগ আকরণ। এটা হলো সন্ধি বিচ্ছেদ, এটা একটু খেয়াল করতে হবে। উপরেটা কিন্তু সন্ধি বিচ্ছেদ না, এটা বিশ্লেষিত রূপ। এটাকে ছিন্ন ভিন্ন করলে যে অংশটা পাবো সেটা হলো উপরেরটা। আর সন্ধি যদি বলা হয় সন্ধি কি হবে, তাহলে এটা। আর যদি বলে যে এটা কোন ধরনের সন্ধি, যেহেতু এটা তৎসম মানে শব্দ, তার মানে এটা তৎসম সন্ধির মধ্যে পড়বে, আর কিছু না। আর এখান থেকে ব্যাকরণ থেকে কয়েকটা প্রশ্ন দেখা গেল। আবার যদি এভাবে বলা হয় ব্যাকরণ শব্দটিতে কয়টি অক্ষর রয়েছে, এটার অ্যান্সার কেউ দিতে পারবে কিনা? এনিওয়ান? 5টি। অ্যান্সার করেন। 5টা। আমাকে একটু বোঝাই দিতে হবে যে 5টা কি কি, মানে কয়টা? 4টা স্যার। 4টা। আচ্ছা, 4টা বললেন আপনি কোন সেন্সে? মানে হচ্ছে যে উপরে যে আমরা বিশ্লেষিত রূপ দিলাম বি আর 3 1, মানে এই 4টা বিশ্লেষিত রূপ দিয়ে কি আমরা অক্ষরটা বললাম যে কয়টা অক্ষর আছে, না এইগুলোর কথা বললাম? 1 2 3 4 5 6 7টা স্যার। না না, আমরা যে 4টা বললাম, হ্যাঁ দেখেন 4টা যখন বললেন তখন কি এই যে ব্যাকরণ শব্দের মধ্যে যে অক্ষরগুলো দেখতে পেলাম, মানে এগুলো কিন্তু অক্ষর না, এগুলো হচ্ছে বর্ণ। এই বর্ণ দেখে কি আমি 4টা বললাম? না স্যার। নাকি জি স্যার, এই বিশ্লেষিত রূপ দেখে 4টা বললাম? বিশ্লেষিত রূপ দেখে। আচ্ছা, আর 5টা কে বলেছে? ব্যাকরণের মধ্যে 5টা রয়েছে, সেটা কে বলেছে? সেটা কোন সেন্সে? ভাইয়া আমি। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন, শুনতে পাচ্ছি। জি ভাইয়া, আমি বিশ্লেষণ থেকে বললাম বি যোগ আ যোগ ক্রি যোগ অন। আচ্ছা, এটাকে বুঝতে হবে যে আসলে অক্ষর বলতে কাকে বোঝাচ্ছে। আমরা এটা 7টা যদি মনে হয়। বুঝি তাহলে আমাদের জন্য হ্যাঁ, সবাই আবার ইয়ে হয়ে যান, আনমিউট হয়ে যান, তারপরে আমরা। তো অক্ষর সম্পর্কে আমাদের জানতে হবে আসলে অক্ষর বলতে কাকে বোঝানো হয়েছে। আমরা ম্যাক্সিমাম জানি কি, যখন আমরা বাংলায় বলি পদ, ইংরেজিতে হয় সেটা পার্টস অফ স্পিচ, সেটা আমরা বুঝি। যদিও মানে ক্লাসিফিকেশন আলাদা আছে, বাংলায় পদ 5টা, ইংলিশে আছে 8টা। তারপরে আমরা ওয়ার্ড, শব্দ, এইভাবে কিন্তু বাংলা ইংলিশ মিনিং আমরা শিখেছি। তো সেই ক্ষেত্রে আমরা যখন একটা শব্দ উচ্চারণ করি, ইংরেজির ক্ষেত্রে সেটাকে আমরা বলি সিলেবল। ঠিক আছে? উচ্চারণের ক্ষেত্রে যখন আমরা কোনো কিছু উচ্চারণ করি তখন আমরা সেটাকে সিলেবল বলি। যদি আমরা বলি জব সলিউশন, এই সলিউশন শব্দের মধ্যে কি আছে? সলিউশন। দুইটা কিন্তু সিলেবল ভাগ আছে। ঠিক আছে? তারপরে যদি বলি ইংলিশ, ইংলিশের মধ্যে আছে কি? দুইটা সিলেবল আছে, ইংলিশ।
যদি ইংলিশ লিখি আমরা এইভাবে, সেটা বাংলায় লিখি আর ইংলিশে লিখি, উচ্চারণের সময় আমাদের ইং হচ্ছে আর লিশ হচ্ছে, এই একটা পার্ট এই একটা পার্ট, মানে দুইটা সিলেবাল আছে। এই অক্ষরের ইংলিশ হলো সিলেবাল। বুঝতে পেরেছি? এই অক্ষরের ইংলিশ হলো সিলেবাল। এবার ব্যাকরণ উচ্চারণ করতে গেলে আমাদের কি হচ্ছে, ব্যাকরণ কয়টা? তার মানে ব্যাকরণ শব্দের মধ্যে অক্ষর রয়েছে তিনটা। এই অক্ষরের ইংলিশ হলো সিলেবাল। মানে যতগুলো প্রয়াসে, ক্ষুদ্রতম প্রয়াসে আমরা সেটাকে উচ্চারণ করছি সেটাকেই বলা হচ্ছে অক্ষর বা সিলেবাল। ব্যাকরণ উচ্চারণ করছি ব্যাকরণ, ব্যাকরণ। এই জন্য ব্যাকরণের মধ্যে অক্ষর রয়েছে তিনটা বলতে হবে। এই প্রশ্নের অ্যান্সার ডেফিনেটলি অনেকেই ভুল করবে, যাদের এই তথ্যটা জানা থাকবে না যে অক্ষর বলতে আসলে বোঝানো হচ্ছে সিলেবাল। ক্লিয়ার এখন? ক্লিয়ার? কেউ নাই নাকি? আমি একাই ক্লাস করছি নাকি? জি স্যার। ক্লিয়ার স্যার। ওকে, এবার আমাদের একটু বক্স করতে হবে। ঠিক আছে, এবার আমরা বক্স করবো, সেই বক্সের নাম হবে, বক্সের উপরে আমরা লিখবো হলো ব্যাকরণ বিষয়ক গ্রন্থ। ব্যাকরণ বিষয়ক গ্রন্থ, এটার কয়টা পার্ট হবে? আমরা এটার মোটামুটি তিনটা পার্ট করলেই হবে। প্রথমে গ্রন্থের নামটা একটু আমরা বড় স্পেস রাখবো এখানে, তারপরে এখানে ভাষাটা ছোট স্পেস রাখলেই হবে। ঠিক আছে, আর পরে এটা হচ্ছে রচয়িতার নাম, রচয়িতার নাম এই পাশে, অর্থাৎ গ্রন্থের নাম এখানে গ্রন্থ, তারপরে সেই গ্রন্থ কোন ভাষায় প্রকাশ করা হয়েছিল, তারপরে লিখবো হচ্ছে রচয়িতার নাম। এটা যখন আমরা শিখবো, আমরা একদম প্রাচীনকালের ইতিহাস থেকে যাব, একদম প্রথম কে গ্রন্থ রচনা করেছিল ব্যাকরণ বিষয়ক গ্রন্থ। অবশ্যই এটা মানে বাংলা ভাষার ব্যাকরণ যারা রচনা করেছে তাদের নামই এখানে আসবে, অন্য কারো নাম কিন্তু এখানে আসবে না। তো বাংলা ভাষার প্রথম গ্রন্থটার নাম ছিল, এটা পর্তুগিজ ভাষায় ছিল, এই জন্য এটার নাম হবে এরকম, ভোকাবুলারিও এম ইডিওমা। ইডিওমা, তারপরে হবে বেনগাল্লা। বেনগাল্লার মধ্যেই, সরি, PENGA বেনগাল্লা, ই পর্তুগিজ, PORTUGUEZ। এটা হচ্ছে প্রথম গ্রন্থের নাম, যে ভোকাবুলারিও এম ইডিওমা বেনগাল্লা ই পর্তুগিজ, অর্থাৎ এর মধ্যে এই ভাষা হলো কি পর্তুগিজ ভাষায় এটা লেখা হয়েছিল। এই লিখেছিল কে? মনোয়েল দা আসুম্পসাও। এটা কিন্তু মাও না, সাও। ঠিক আছে, তাহলে মনোয়েল দা আসুনসাও ওনার নাম ছিল। আর এটা অনেক সময় দেখা যাচ্ছে এটাকে বলা হয় তাহলে কি, এটা প্রথম ব্যাকরণ গ্রন্থ বাংলা ভাষা নিয়ে যে ব্যাকরণ লিখেছে, এটা কিন্তু বাংলা ভাষায় লেখা না, এটা লেখা হচ্ছে পর্তুগিজ ভাষায়। লিখেছে কে? মনোয়েল দা আসুনসাও। মাঝে মাঝে এটা কিন্তু সালটাও আসে, আমি সালটা লিখে রাখবো ব্র্যাকেটের মধ্যে, 1743। তারপরে এটা অনেক আগের। পর্তুগিজরা যখন মানে পর্তুগিজ পাদ্রির নাম ছিল, উনি কিন্তু এক পাদ্রি ছিলেন, মনোয়েল দা আসুনসাও, এই 1743। আর এটাকে যদি আমরা বাংলায় করি যে ভোকাবুলারিও এ মিডিয়া, মানে এ মিডিওমা বেনগাল্লা ই পর্তুগিজ, তাহলে এটাকে বাংলায় যদি আমরা এটা চিন্তা করি তাহলে হয় কিন্তু বাংলা পর্তুগিজ শব্দকোষ। কারণ ভোকাবুলারিও বলতে বোঝানো হচ্ছে কি, এখানে শব্দকোষকে বোঝানো হচ্ছে। তার মানে এটা একটা ব্যাকরণ গ্রন্থ প্লাস ডিকশনারিও বলা যায়, প্লাস ডিকশনারি। যদি আমরা ডিকশনারির সামনে লিখবো তখন এই তথ্যটা আবার আসবে। তাহলে এটা গেল হচ্ছে প্রথম গ্রন্থের নাম। সিরিয়ালে মনে রাখলে দেখা যাবে যে আমাদের এই জিনিসগুলো মনে থাকবে। তারপরেরটা হলো a grammar of the
বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। বেঙ্গল এটা অবশ্যই ইংলিশে লেখা, ইংরেজিতে লেখা। এটা লিখেছিলেন নাথানিয়েল ব্রাসি হ্যালহেড। নাথানিয়েল ব্রাসি হ্যালহেড। এটা খেয়াল করতে হবে কোথায় একটু পার্থক্য আছে। এটা পার্থক্য রয়েছে এই যে বেঙ্গল কথাটা খেয়াল করতে হবে, এই গ্রামার অফ বেঙ্গল। কারণ কি, এটার সাথে নাম অনুসারে আরো একটা বিজ্ঞানীর নাম, সরি রচয়িতার নাম আছে। আচ্ছা, এখানে নাথানিয়েল ব্রাসি হ্যালহেড যখন লিখলাম তখন এটা একটু ব্র্যাকেটের মধ্যে লিখবো। এখানে দেখেন উপরের ক্ষেত্রে আমরা লিখলাম প্রথম ব্যাকরণ হলো, এটা কিন্তু গ্রন্থ আকারে প্রকাশ করে নাই উপরে। মনোয়েল দা আসুনসাও কিন্তু গ্রন্থ আকারে প্রকাশ করে নাই। যদি বলে তাহলে প্রথম ব্যাকরণ কোনটা বাংলা ভাষায় লেখা, মানে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ হলো এটা। আর যদি বলে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ কোনটা, প্রথম ব্যাকরণ গ্রন্থ, এটা গ্রন্থাকারে মানে মুদ্রণ আকারে এটা কিন্তু প্রকাশ করা হয়েছিল। ঠিক আছে, মানে টাইপ করে এটা প্রকাশ করা হয়েছিল, অর্থাৎ এটা মুদ্রিত হয়েছিল, মুদ্রণ করা হয়েছিল। তার মানে এটা যদি এখন পরীক্ষায় আসে যে প্রথম মানে বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ গ্রন্থকে টাইপ সহকারে প্রকাশ করে, এটা একবার পরীক্ষায় এসেছিল, তাহলে সেটা ডেফিনেট অ্যান্সার হবে নাথানিয়েল ব্রাসি হ্যালহেড। অর্থাৎ প্রথম ব্যাকরণ হলো উপরেরটা, নিচেরটা হলো ব্যাকরণ গ্রন্থ, কারণ এটা হচ্ছে প্রথম মুদ্রিত হয়েছে, এটা পাবলিশ করা হয়েছে। তো এটা একটু খেয়াল করতে হবে কেয়ারফুলি। তারপরেরটাতে যাচ্ছি, পরেরটার নাম হলো এ গ্রামার অফ, এটাতে দি থাকবে অবশ্যই, দি বেঙ্গলি। এখন এটাতে বেঙ্গলি এল আই দিয়েও কিছু জায়গায় লেখা আছে, আবার কিছু জায়গায় আছে এল ডাবল, অর্থাৎ ওটা ছিল বেঙ্গল, এটা হচ্ছে বেঙ্গলি, এই বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অবশ্যই এটা ইংলিশে লেখা। এটা লিখেছিলেন উইলিয়াম কেরি। যে বাংলায় যখন ফোর্ট উইলিয়াম কলেজ করা হলো তখন যারা বাংলা ভাষায় অবদান রেখেছিলেন তার মধ্যে উইলিয়াম কেরির অবদান অন্যতম ছিল। তো উইলিয়াম কেরি 1801 সালে, 1801 সালটা গুরুত্বপূর্ণ, কারণ ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠার সাথে সম্পর্কিত। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত 1800 সালে। এরপরে যখন বাংলা ভাষা বা বাংলা বিভাগ চালু হলো 1801 সালে, তখন তো বাংলা বিভাগ চালু যখন হলো তখন বাংলা তো পড়ানো লাগবে, কিন্তু বাংলা লেখার মধ্যে তখন আসলে ওই সময়টাতে মানে 1801 সালে আসলে কেউ ছিল না। তখন উইলিয়াম কেরি উনি তখন নিজ উদ্যোগে তখন এ গ্রামার অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ লিখেছিলেন। বাস। এবার আমরা যতগুলো নাম লিখলাম উপরে তিনটা নামের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, কেউ কিন্তু বাঙালি ছিল না, কেউই বাঙালি না, সবই কিন্তু বাইরের দেশের। এবার যদি পরীক্ষায় আসে যে প্রথম মানে বাঙালি রচিত প্রথম গ্রন্থ কোনটা, প্রথম ব্যাকরণ গ্রন্থ কোনটা, আমরা সেটা এখন লিখতে যাচ্ছি। সেটার নাম হলো বেঙ্গলি গ্রামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। বেঙ্গলি গ্রামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তার মানে কথাটার মধ্যে কি বললো, বাংলা গ্রামার ঠিক আছে, কিন্তু সে লিখেছে কিসেতে, ইংরেজিতে লিখেছে, যাতে মানে ইংল্যান্ডের মানুষগুলো যেন এটা পড়তে পারে। বাংলা গ্রামারটা লিখেছে কিন্তু ইংলিশ ফরম্যাটে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে লিখেছে। তো ডেফিনেটলি যেহেতু ইংলিশ ল্যাঙ্গুয়েজে লিখেছে, এটা ভাষা ইংরেজি। আর এটা কিন্তু করলো হচ্ছে বাঙালি। বাঙালির নাম কি ছিল, রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় যেরকম ভাবে সমাজ সংস্কারক ছিলেন, উনি প্রাবন্ধিকও ছিলেন, অনেক লেখা লিখেছিলেন, ব্যাকরণ গ্রন্থ লিখেছেন। রাজা রামমোহন রায়, তার মানে রাজা রামমোহন রায় প্রথম যখন বই লিখলো সেটা বাংলা ব্যাকরণ গ্রন্থ, কিন্তু সেটা লিখেছিল ইংলিশে। পরবর্তীতে তিনি আবার কি করলেন, বাঙালিদের জন্য যারা বাংলা ভাষায় যেন পড়তে পারে এই জন্য পরবর্তীতে যে বইটা লিখলেন সেটার নাম হলো গৌড়ীয় ব্যাকরণ। এটা অবশ্যই বাংলায়, নাম শুনে মনে হচ্ছে। এবং এটা লিখলে হচ্ছে রাজা রামমোহন রায় নিজেই লিখলেন, উনিই লিখলেন। তার মানে রাজা রামমোহন রায় সম্পর্কে যখন প্রশ্ন আসবে এখানে দুইটা কথা,
কি কি প্রশ্ন হতে পারে, যে বাঙালি রচিত প্রথম ব্যাকরণ গ্রন্থ কোনটা। তো সেখানে যদি গৌড়ীয় ব্যাকরণ যদি না থাকে, যদি থাকে হচ্ছে বেঙ্গলি গ্রামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তাহলে এটা অ্যান্সার হবে। আর যদি এইভাবে বলে বাংলা ভাষায় রচিত, মানে বাঙালি কর্তৃক বাংলা ভাষায় রচিত প্রথম গ্রন্থ কোনটা, তখন হবে হচ্ছে এই গৌড়ীয় ব্যাকরণ। আর যদি বাংলা ভাষার কথা না বলা থাকে, যদি জাস্ট এইভাবে বলা থাকে বাঙালি রচিত প্রথম গ্রন্থ কোনটা, তাহলে হবে বেঙ্গলি গ্রামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আর সেটা অবশ্যই সেই বাঙালির নাম কি, রাজা রামমোহন রায়। এই প্রশ্নটা ক্লিয়ার করতে পেরেছি তো? উনি হচ্ছে বাঙালি। Okay. এরপরে যেটা মোটামুটি ইতিহাসের এগুলো শুরুর কথা গেল, এখন আমরা এরপরে রাজা রামমোহন রায়ের পরে যখন আমরা যাব, তখন এরপরে যে মনীষী ছিল তখনকার সমাজ সংস্কারক ছিল, তার নাম ছিল হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি যে বইটা লিখেছিলেন সেটার নাম হলো, আপনারা ওই ইয়াটা করবেন, ওই ছকটা কিন্তু মেনটেন করবেন, আমি এখানে ছকটা দিলাম না, ওই ছকটা মেনটেন করবেন, ব্যাকরণ কৌমুদী। তো এখানে ডেফিনেটলি ভাষা শুনে মনে হচ্ছে বাংলা, ডট ডট দিলাম আগে থেকে। আর এটা লিখেছেন হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এরপরের গুলো যেটা, এটা বোঝানোর তেমন কিছু নাই, খালি জাস্ট লিখে যাবো এগুলো। ব্যাকরণ মঞ্জুরি, এবং মনীষা মনসা, দুইটা কিন্তু লিখলাম, ব্যাকরণ মঞ্জুরি এবং মনীষা মনসা, অবশ্যই বাংলায়। এই দুইটাই কিন্তু লিখেছেন ডক্টর মোহাম্মদ ইনামুল হক। ইতিহাসের কিন্তু এই চ্যাপ্টার গুলো, মানে এই যে টপিক গুলো আমি বলছি, এটা কিন্তু একদিনে মুখস্থ হবে না। তো এটার জন্য কিন্তু ঘাবড়ানোর কোনো কিছু নাই, এটা আমারও মুখস্থ হয়নি একদিনে, আপনাদেরও হবে, এটা আমি চাই না, কয়েকবার পড়তে হবে, ঠিক আছে। কিন্তু এই জিনিসগুলো গোছানো থাকলো, আর গোছানো থাকলে কি হবে, বারবার যদি আমরা একটা লেখা লিখি, নোট করার উদ্দেশ্য একটাই, নিজের হাতে নোট করব, নিজের নিজের ভালোবাসা দিয়ে নোট করব, তার মানে নিজের খাতা আমি যখন দেখবো তখন কিন্তু আমার এই জিনিসগুলো তখন খুব সুন্দরভাবে মনে থাকবে। তো ডক্টর মোহাম্মদ এনামুল হক। এরপরে যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটার নাম হলো বাংলা ব্যাকরণ। আমরা যদি স্পেলিং এর দিকে দেখি, বাংলা এইভাবেও থাকতে পারে, আবার নর্মাল বাংলাও থাকতে পারে। একদম প্লেন কথা বাংলা ব্যাকরণ দিয়ে লেখা, এটা কিন্তু লিখেছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এটা লিখেছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এটা বাংলা ব্যাকরণ, একদম প্লেন কথা, কিন্তু এর সাথে কিন্তু কিছু নাই, ব্যাকরণ গ্রন্থের সাথে কিন্তু কিছু নাই, যেটা কিন্তু প্লেন আছে সেটা আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সাহেবের। ব্যাস। এবার এরপরে যাব হচ্ছে ও ডি বি এল, এটা আবার সুনীতি কুমার সাহেবের। হ্যাঁ, তো এটা পুনরূপটা কি, অরিজিন এন্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, অরিজিন এন্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এটা লিখেছে। আবার ওনার আরেকটা লেখা আছে, এই জন্য দুইটা লেখা একসাথে লিখছি। এটা যেহেতু আমরা দেখতে পাচ্ছি ইংলিশে লেখা, ও সেটার ভাষা ইংলিশ হবে, ভাষা ইংলিশ হবে। ইনি বাংলায় আরেকটা লিখেছিলেন, সেটার নাম হলো, এটার নাম মোটামুটি আমরা জানি সবাই, অনেকে হয়তো এটা পড়েছে, এই ব্যাকরণ গ্রন্থের নাম ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ। তার মানে এটা আবার বাংলায় ডেফিনেটলি, তার মানে এই দুইটাই কিন্তু লিখেছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। মোটামুটি আমরা ইতিহাস শেষ করে ফেলেছি। এটা ব্যাকরণের লাস্ট টার্ম জানবো, সেটা হচ্ছে আমরা জানি উপমহাদেশের শ্রেষ্ঠ ব্যাকরণবিদ বলা হয় একজনকে, মানে ওটা কিন্তু আমরা যদি চিন্তা করি, বাংলাদেশের ক্ষেত্রে যদি চিন্তা করি, অবশ্যই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর নাম আসবে, কিন্তু উপমহাদেশ যখন বলা হবে তখন কিন্তু সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের নামও আসবে না, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর নামও কিন্তু আসবে না। তো উপমহাদেশের শ্রেষ্ঠ ব্যাকরণবিদ বলা হয় পাণিনিকে। তো ওনার যে ব্যাকরণ গ্রন্থের নাম ছিল, সেই ব্যাকরণ গ্রন্থের নামটা আমরা লিখবো অষ্টাধ্যায়ী। এটা একটু অষ্টাধ্যায়ী, না 8টা অধ্যায় মিলে, যেটা অষ্টাধ্যায়ী।
তাহলে এটা লিখলে অবশ্যই এটা এখানে লিখবেন যে রচয়িতার নাম কি ছিল, পানিনি। পানিনি, ঠিক আছে। আর ব্র্যাকেটের মধ্যে লিখবেন উপমহাদেশের শ্রেষ্ঠ ব্যাকরণবিদ। ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে উপমহাদেশের শ্রেষ্ঠ ব্যাকরণবিদ। ব্যাকরণ নিয়ে এই যে গ্রন্থগুলো দিলাম, এর বাইরে ইনশাআল্লাহ কখনো পড়তে হবে না, কোনো গাইড বইও ফলো করতে হবে না, ঠিক আছে। এই যে নোটটা থাকলো, এই নোটটা পড়লেই যথেষ্ট। আমার উদ্দেশ্য হলো আমার লেকচারের বাইরে যেন তেমন কিছুই পড়তে হয় না। যতদিন আপনি বিসিএস দেওয়ার অ্যাবিলিটি থাকবে আপনার, কিন্তু আমার মানে একবার কোর্স কমপ্লিট হয়ে যাবে, তারপরে আপনি প্রিলিতে টিকবেন না, সেটা একদম দুর্ভাগ্য ছাড়া কিছু না। কারণ পড়া যেটা যে পড়ানো হবে, দেখা যাবে যে আপনার যে পুঁজিটা তৈরি হবে, এইভাবে কোর্সটা যদি আগাইতে পারি, যে পুঁজিটা তৈরি হবে, আপনি যে কোনো বিসিএস এ 150+ নাম্বার পাওয়ার অ্যাবিলিটি রাখবেন প্রিলিতে, ঠিক আছে। সেখানে কম বেশি হবে, এদিক ওদিক হবে, কিন্তু তারপরে আপনার কিন্তু প্রিলির নাম্বার কিন্তু কখনোই ইনসিকিউর হবে না, ঠিক আছে। কারণ যতদিন যাচ্ছে একটা জিনিস আমরা জানি যে আগের দিনগুলোতে কিন্তু অনলাইন ব্যবস্থা অতটা ছিল না। যখন থেকে অনলাইনে এই যে পড়াশোনাগুলো শুরু হলো, ফেসবুকের মাধ্যমে যখন নলেজ শেয়ারিং শুরু হলো, তখন থেকে কিন্তু প্রিলির কাটমার্কটা বাড়তে শুরু করলো। আগে কিন্তু জাস্ট মানুষ লাইব্রেরিতে যাইতো, যাই ওই লেভেলের বই কিনে নিয়ে আসতো। আগে বইয়ের যে প্রকাশনাগুলো ছিল সেগুলো কিন্তু লিমিটেড ছিল। প্রাচীন যে বইগুলো প্রফেসর ছিল, অ্যাসিওরেন্স ছিল, এই বইগুলো কিন্তু তখন পাওয়া যেত। তখন নির্দিষ্ট রাইটার গুলো লিখতো, পাবলিকেশন রাইটার ভাড়া করে বইগুলো লিখতো। এখন কিন্তু দেখা যাচ্ছে যে বাজারে যে বইগুলো পাওয়া যায়, তারা কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা লিখছে, তারপর বিসিএস পরীক্ষা দিচ্ছে যারা, তারা লিখছে, ক্যাডাররা সহ লিখছে। তো এতে করে দেখা যাচ্ছে যে এই যে নলেজ শেয়ারিং এর ব্যাপারটা বেশি হচ্ছে। আবার ফেসবুকে অ্যাভেইলেবল অনেক কিছু পাওয়া যাচ্ছে। যে প্ল্যাটফর্মের মাধ্যমে আমি পড়াচ্ছি, এটাও একটা অনলাইন প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের মাধ্যমে সারা বাংলাদেশের অসংখ্য টিচার পড়াচ্ছে। তো এইভাবে কিন্তু পড়াশোনার কিন্তু লেভেলটা কিন্তু এখন আগের চেয়ে অনেক বেশি আপগ্রেড হয়েছে। তো এখন কিন্তু ওই ভাষা ভাষা জ্ঞান কম লেভেলের পড়া দিয়ে কিন্তু প্রিলিতে টিকা সম্ভব হবে না খুব একটা। তো এই জন্য আমাদের পড়াশোনাটা গোছায় করতে হবে, এলোমেলো ভাবে যেন কোনো পড়া না হয় সেদিকে খেয়াল করতে হবে। এবং এই জিনিসটাই করার জন্য আমি দায়িত্বটা নিয়েছি, ইনশাল্লাহ ভালোভাবে আগাবো। তো ব্যাকরণের এই ব্যাকরণ গ্রন্থটা গেল এখান থেকে। এরপরে আমরা যাব হচ্ছে ডিকশনারি সম্পর্কে। ভাই ডিকশনারি ভাই ওই অষ্টাধ্যায়ী ওই 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 বইটা কোন ভাষায় লেখা হয়েছে? ওটা বাংলা ভাষা। বাংলা যদি ভাষার কথা যদি চিন্তা করি তাহলে বাংলায় লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা ভাই। এবার যাব হচ্ছে অভিধানের কথা। অভিধানের মানে হচ্ছে ডিকশনারির কথা বলা হচ্ছে। আমরা ডিকশনারিকে আমরা জানি যে মানে বাংলায় ইংলিশে যদি বলি, আবার লেক্সিকন মানে হচ্ছে ডিকশনারি। হ্যাঁ, লেক্সিকন অনেক সময় ইংলিশে এই টার্ম গুলো আসে। লেক্সিকোগ্রাফার ইংলিশে যখন আমরা পড়বো দেখা যাবে যে এই টার্ম গুলো আসে। তো লেক্সিকোগ্রাফার মানে যিনি ডিকশনারি লিখেছেন তাকে লেক্সিকোগ্রাফার বলা হয়। এটা একটু সাইডে আমরা লিখলাম জাস্ট এমনিতেই, যাতে একটা ওয়ার্ড বারবার শুনলে যেন আমাদের মুখস্থ থাকে। তাহলে এখন এখানে আমাদেরও এখানেও ফোকাস করতে হবে যে প্রথম অভিধান কোনটা ছিল। তো আমি যখন এই যে এখানে পড়ালাম, এখানে যে ভোকাবুলারি মিডিয়াম বেঙ্গলি পর্তুগিজ, এখানে পড়ানোর সময় বললাম যে প্রথম ব্যাকরণ গ্রন্থ এটা, ঠিক আছে। সাথে সাথে ভোকাবুলারি কথাটা কিন্তু এর মধ্যে বলা আছে, তার মানে ডেফিনেটলি যে এটাই কিন্তু প্রথম অভিধান। কিন্তু এই অভিধানটা কিন্তু আবার বাংলা ভাষায় লেখা না। তাহলে যদি আমরা লিখি যে প্রথম অভিধান কোনটা, তাহলে ওইটা লিখতে চাইলে পর্তুগিজ ভাষায় অতটুকু লিখতে পারি। কিন্তু আমি যদি এই প্রথম অভিধানের কথা যদি বাংলায় লিখি, ওই কথাটাকে তর্জমা করি, তাহলে তর্জমা করলে সেটা দাঁড়ায় হলো বাংলা পর্তুগিজ অভিধান। বাংলা পর্তুগিজ অভিধান, ঠিক আছে। ওটাকে যদি তর্জমা করি, তার মানে এর রচয়িতাকে, প্রথম অভিধানের রচয়িতাকে ঠিক ওনার নামটাই লিখতে হবে, মানুয়েল দা এসেন্সিয়াল। আমি পুরোটুকু লিখলাম না, তাহলে ওনার নামটাই কিন্তু লিখতে হবে। তো এটা গেল তার মানে প্রথম অভিধান। এটা কিন্তু পর্তুগিজ ভাষায় লেখা, এটা কিন্তু বাংলা ভাষায় লেখা নয়, এটা খেয়াল করতে হবে। আর বাংলা ভাষায় বলতে বাংলা থেকে বাংলা, এটা
তো বাংলা থেকে বাংলা যদি আমরা বলি বা বাংলা ভাষায় যদি বলি, বাংলা ভাষায় প্রথম, অর্থাৎ বাংলা একটা শব্দ, কঠিন কোনো শব্দ, সেই কঠিন শব্দকে একদম সহজ বাংলায় প্রকাশ করা হচ্ছে। অর্থাৎ যদি বলি বাংলা থেকে বাংলা, সেটাও হবে। দুইটাই থাকতে পারে যে বাংলা থেকে বাংলা লেখা প্রথম ব্যাকরণ গ্রন্থ কোনটা, অথবা বলা থাকতে পারে বাংলা ভাষায়, সরি ব্যাকরণ বলছি, অভিধান। অভিধান এখানে যা যা হবে সব অভিধান, এটা খেয়াল করতে হবে। তাহলে বাংলা ভাষায় প্রথম অভিধান, সেই অভিধানটার নাম হলো বঙ্গ ভাষা অভিধান। বঙ্গ ভাষা অভিধান। তো বঙ্গ ভাষা অভিধানটা একটু খেয়াল করতে হবে, এটা আসার একটা সম্ভাবনা রয়েছে, কারণ এখান থেকে প্রশ্ন এসেছিল যে বাংলা ভাষায় প্রথম অভিধান রচনা করেন কে, অর্থাৎ এই বঙ্গ ভাষা অভিধানের এটার রচয়িতার নামটা এসেছিল রামচন্দ্র বিদ্যাবাগীশ। দেখেন রামচন্দ্র বিদ্যাবাগীশ, কিন্তু এখন যদি অপশনে থাকে রামচন্দ্র বিদ্যাবাগীশ, রামচন্দ্র তর্কবাগীশ, রামনারায়ণ তর্করত্ন, এগুলো দিলে কিন্তু একদম মাথা কিন্তু কান কিন্তু ঝালাপালা করে ফেলবে, চোখটা ঝালাপালা করে ফেলতে পারে যদি সচেতন ভাবে আমরা মনে রাখি। রামচন্দ্র বিদ্যাবাগীশ কিন্তু তর্কবাগীশ না, কিন্তু আবার রামনারায়ণ তর্করত্ন না, এটা কিন্তু খেয়াল করতে হবে। রামচন্দ্র বিদ্যাবাগীশ বাংলা ভাষায় প্রথম অভিধান লিখেছিলেন, অভিধানটার নাম হলো বঙ্গভাষা অভিধান, লিখেছেন রামচন্দ্র বিদ্যাবাগীশ। তো এটা গেল একদম শুরুর কথাবার্তা, একদম যেটা প্রথম দিয়ে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রথম দিয়ে প্রশ্নগুলো কিন্তু আমরা কভার করে ফেলবো। এবার আসবো হচ্ছে আমরা একটু মানে জাস্ট নামগুলো আর লেখকের নামগুলো লিখবো। অভিধানের নাম হলো বাংলা ভাষার অভিধান, এইভাবে বলা আছে, বাংলা ভাষার অভিধান। এই নামে অভিধান গ্রন্থটা লিখেছিল, তার নাম হলো উইলিয়াম কেরি। উইলিয়াম কেরি। দেন লিখবো শব্দ মঞ্জুরি। শব্দ মঞ্জুরি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ব্যাস। তারপরে বঙ্গীয় শব্দকোষ। বঙ্গীয় শব্দকোষ লিখেছে হরিচন্দ্র চরণ বন্দ্যোপাধ্যায়। হরিচরণ বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে। তারপর লিখবো চলন্তিকা। চলন্তিকা লিখেছে রাজশেখর বসু। রাজশেখর বসু। ওকে, আমরা এই যে 3-4টা নামটা খুব সুন্দরভাবে লিখে ফেললাম, এগুলো একদম সুন্দরভাবে ব্যবস্থা করে ফেলতে হবে। এখন এরপরে যে দুইটা লিখবো, এই দুইটা নিয়ে পরীক্ষায় কনফিউশন তৈরি হয়। আমি পরীক্ষায় কনফিউশন তৈরি হয় সেগুলো বলে যাচ্ছি, কোন জায়গায় কি সতর্ক হতে হবে সেটা বলে যাচ্ছি, খেয়াল করতে হবে এগুলো। এরপরে যেটা লিখবো সেটার নাম হলো, পরের দুইটা সম্পর্কে কনফিউশন তৈরি হবে, এটা হলো যথা শব্দ। এটা লিখেছে, আগে লিখি এটা নামটা, মোহাম্মদ হাবিবুর রহমান। মোহাম্মদ হাবিবুর রহমান। আর একটা নাম হলো সংসদ সমার্থ শব্দকোষ। এই লেখকের নামগুলো নিয়ে আসলে সমস্যাটা তৈরি হয়, বইয়ের নামগুলো নিয়ে সমস্যা তৈরি হবে না। অশোক মুখোপাধ্যায়, এই দুইটা নাম। এখন দেখেন এটার মধ্যে বলা আছে যে সমার্থ মানে যথাশব্দ বলা আছে, যথাশব্দ বলা আছে, আবার এখানে বলা আছে সমার্থ। সমার্থ মানে এই দুইটাই কিন্তু, যথাশব্দ আর সমার্থ দুইটাই বলতে আসলে বোঝানো হয়েছে সিনোনিমকে। সিনোনিম অ্যান্টোনিম যেটা থাকে তার সিনোনিমকে বোঝানো হয়েছে, তার মানে এই দুইটা বই কিন্তু লেখা হয়েছে সিনোনিম, একদম ডিরেক্ট সিনোনিম যেটা বলা হয় সেই সিনোনিম দিয়ে কিন্তু লিখেছে। এই সিনোনিমকে আবার ইংলিশে বলা হয় থিসরাস। থিসরাস বলা হয়। তো থিসরাস বা সমার্থক শব্দের অভিধান। সমার্থক শব্দের অভিধান, তার মানে আমরা বুঝতে পারছি যে এই দুইটাই হলো সমার্থক শব্দের অভিধান। এই যথাশব্দ এবং সংসদ সমার্থক শব্দকোষ দুটাই কিন্তু সমার্থক শব্দের অভিধান। এখন পরীক্ষা
এসেছিল এইভাবে যে বাংলা ভাষায় বা প্রথম বাংলা থিসরাস বা সমর্থক শব্দের অভিধানের লেখককে এখানে কিন্তু আমরা সাল লিখি নাই, ঠিক আছে। আমরা জানি যে এখানে দুইজনই, হাবিবুর রহমান সাহেব এবং অশোক মুখোপাধ্যায়, দুজনেই কিন্তু সমর্থক শব্দ লিখেছে, মানে সমর্থক শব্দের অভিধান কিন্তু লিখেছে। তার মধ্যে আমরা যার নামটা আমরা উপরে লিখেছি তিনি আগে লিখেছেন, আর যিনি পরের নামটা লিখেছি অশোক মুখোপাধ্যায়, তিনি কিন্তু পরে লিখেছেন। তিনি লিখলো কত সালে? 1974 সালের দিকে। সালটা ইম্পর্টেন্ট না, কিন্তু জাস্ট এটা কম্পেয়ার করার জন্য এটা লিখেছি 1987 সালে। তো এই হাবিবুর রহমান আর অশোক মুখোপাধ্যায় সালটা গুরুত্বপূর্ণ, সালটার দিকে ফোকাস দিবেন না, ওটা মুখস্থ করতে হবে না। তো যদি আসে তাহলে বাংলা ভাষায় প্রথম থিসরাস বা সমর্থক শব্দের অভিধান রচয়িতাকে, তাহলে হবে মোহাম্মদ হাবিবুর রহমান। এখন হাবিবুর রহমান যদি না থাকে তখন অশোক মুখোপাধ্যায় অ্যান্সার করতে পারে, কিন্তু হাবিবুর রহমান অপশনে থাকলেও তখন অশোক মুখোপাধ্যায় অ্যান্সার দিলে অ্যান্সার হয়ে যাবে। আর এখান থেকে যদি কখনো আসে, এই নামগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না, কিন্তু দেখে রাখতে হবে যেহেতু তাদের বই আছে, এই জন্য এই নামগুলো লিখে দেওয়া, ঠিক আছে। যতবার করবেন নামগুলো পড়ে নেবেন, মনে থাকবে এমনিতে। এইগুলো নর্মাল অভিধান গেল, এগুলো যেগুলো একদম অনেক আগেকার। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি 1987 সাল, 74 সাল, এটা অনেক আগেকার। এখন যখন বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হলো, বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হওয়ার পর বাংলা একাডেমি থেকে কিন্তু বিভিন্ন ধরনের অভিধান কিন্তু বের হয়েছে এবং সেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। আমরা এখন সেগুলো লিখব, যে বাংলা একাডেমি থেকে প্রকাশিত অভিধান। তার মানে এখান থেকে কিন্তু এটা হয়ে যাবে যে বাংলা একাডেমি থেকে কোন অভিধান গ্রন্থটা প্রকাশিত হয়েছে, থেকে প্রকাশিত। তো এটা একবারে এর মধ্যে লিখে ফেলবো, তার মানে এর আন্ডারে আমাদের তথ্যগুলো হয়ে গেল। প্রথমে লিখবো, এটা একটু ভিন্ন রকম আছে, এটা সবার আগে লিখে এটা শেষ করে দিব, আর পরের গুলো মোটামুটি কাছাকাছি নাম আছে। এটা লিখবো, প্রথমে লিখবো হচ্ছে সমকালীন, সমকালীন বাংলা ভাষার অভিধান, সমকালীন বাংলা ভাষার অভিধান। এটা লিখেছে হচ্ছে আবু ইসহাক, আবু ইসহাক ইনি লিখেছিলেন। এরপরে মোটামুটি সবগুলোর সাথে বাংলাদেশ বা বাংলা একাডেমি লাগানো আছে। পরেরটা লিখবো হলো বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান, ভাষার অভিধান। এটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর অবদান অনেক, এটা একটু মনে রাখার সুবিধার্থে বলে দেই। যেহেতু বাংলা একাডেমি বা বাংলাদেশ এই কথাটা থাকবে, তো সেটার ক্ষেত্রে খেয়াল করতে হবে, যেহেতু আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আমাদের অঞ্চলের মানুষ, ঠিক আছে, এই জন্য বাংলাদেশের আঞ্চলিক কথাটা যার মধ্যে থাকবে সেটা আমরা মনে রাখবো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। যেহেতু আমাদের অঞ্চলের মানুষ উনি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, এটা অঞ্চলের মানুষ তো কখন চিন্তা করি, যখন ডক্টর সনিধি কুমার চট্টোপাধ্যায়ের সাথে আমরা তুলনা করি। আমাদের অঞ্চলের মানুষ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, এই জন্য বাংলাদেশের আঞ্চলিক, এটা মনে রাখার মানে সুবিধার্থে এটা বলে দিলাম, যাতে কোনো রকম কনফিউশন তৈরি না হয়। এরপরে বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান, সংক্ষিপ্ত বাংলা অভিধান, সংক্ষিপ্ত বাংলা অভিধান। এটা লিখেছে আহমদ শরীফ, এটা পরীক্ষায় এসেছিল, পরীক্ষায় আসা প্রশ্ন এটা। তো এখানে সংক্ষিপ্ত আছে, তো এটার সাথে একটু খেয়াল রাখতে পারি আমরা শরীফ দিয়ে, যদি এটা দন্তস্ব, এটা তালব্য স, কিন্তু স আছে। তারপরে আমরা বাংলা একাডেমি এর ডট দিব, সংক্ষিপ্ত জায়গায় এবার নাম চেঞ্জ হবে, এটার নাম হলো ইংরেজি বাংলা অভিধান, অর্থাৎ ইংলিশ থেকে বাংলা, ইংরেজি বাংলা অভিধান। এটা লিখেছে জিল্লুর রহমান, জিল্লুর রহমান। মোটামুটি এখানকার সব প্রশ্নগুলো এসেছে, কারণ অন্যান্য চাকরি পরীক্ষার ক্ষেত্রে বিশেষে তো এসেছেই, অন্যান্য চাকরি পরীক্ষা থেকেও এই দেখা যায় যে অভিধান থেকে বা ব্যাকরণ গ্রন্থ থেকে প্রশ্ন আসে। বাংলা একাডেমি, এরপরটা লিখবো হচ্ছে বাংলা উচ্চারণ অভিধান, উচ্চারণ অভিধান। এটা লিখেছে নরেন বিশ্বাস,
নরেন বিশ্বাস। তারপরে বাংলা একাডেমি, এনার নামটা আমরা মোটামুটি জানি। আধুনিক বাংলা প্লাস প্রমিত বাংলা বানানো বিধান, মানে এই যে বানানোর জন্য যেটা বাংলা একাডেমি বলা হয় না, যে বাংলা একাডেমি থেকে বাংলা একাডেমির বই থেকে বানান শিখো, তো সেই বইটার নাম হলো আসলে প্রমিত বাংলা অভিধান বলা হয় সেটাকে। অনেকের কাছে এই বইটা থাকে। এই দুইটা বই রাইটারই কিন্তু জামিল চৌধুরী। ব্যাস, আমাদের নোট কমপ্লিট। বাংলা ব্যাকরণ এবং বাংলা একাডেমি থেকে বাংলা ব্যাকরণ গেল, বাংলা অভিধান গেল, এবং বাংলা একাডেমি থেকে প্রকাশিত যে অভিধানগুলো আছে সেই অভিধানগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেল। এর বাইরে আশা করি পড়া লাগবে না। অন্যান্য বই দেখবেন এর চেয়ে অনেক বেশি আছে, কিন্তু এতটুকু পড়লেই যথেষ্ট। আমরা কিন্তু দুইটা পাঠ শেষ করলাম, বাংলা ভাষার ইতিহাস শেষ হলো, তারপরে আমরা শেষ করলাম হচ্ছে বাংলা ব্যাকরণের। এগুলোকে আমরা ইতিহাসের মধ্যেই ফেলতে পারি, ঠিক আছে, ইতিহাসের মধ্যেই ফেলতে পারি। তারপরে আমরা দেখেন এতটুকুর মধ্যে কোনো জিজ্ঞাসা আছে কিনা, কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয়েছে কিনা? এনিওয়ান? সবাই ঠিক মতো নোট করতে পেরেছি কিনা? আমি কিন্তু নোট দেখবো। যে কারো কাছে যে কোনো দিন আমি নোট জমা নিব, ছবি তুলে আমাকে পাঠিয়ে দিতে হবে। নোট না করলে কিন্তু শাস্তি পেতে হবে। খাতায় নোট থাকতে হবে, আপনি হারিয়ে গেলে যাবেন, খাতা যেন না হারায়, ঠিক আছে? জি ভাই, নোট Okay. করছি। এরপরে আমরা মোটামুটি এই যে বোরিং পড়াগুলো কমপ্লিট করলাম, যেগুলো একদম সরাসরি মুখস্থ, নাম টাম এগুলো ছিল। এখন যদি একটু মানে বোঝার মধ্যে পড়া থাকে সেগুলোর মধ্যে যাব। সেটা হলো ব্যাকরণের আলোচ্য বিষয় আছে, যেমন আমরা ধ্বনি বর্ণ যাওয়ার আগে ধ্বনি বর্ণ শব্দ বাক্য এগুলো সম্পর্কে একটু কথাবার্তা বলতে হবে। ব্যাকরণের আলোচ্য বিষয়, ব্যাকরণের আলোচ্য বিষয়। ব্যাকরণের আলোচ্য বিষয়ের মধ্যে আসলে কি কি জিনিস থাকে সেই জিনিসগুলো আমরা যাব। তার আগে বলি, দুইটা কনফিউশন তৈরি হতে পারে যে ভাষার ক্ষেত্রে আমরা জানি যে ভাষা যদি আমরা ফর এক্সাম্পল বাংলা ভাষার কথাই বলতে হবে, তো এই শুধু বাংলা ভাষা না, সব ভাষারই যদি বলি যে মৌলিক রূপ কয়টা, যে ভাষার রূপ কয়টা এটা বুঝতে হবে। একটা হলো কি প্রশ্নের প্যাটার্নটা বুঝতে হবে, যে মৌলিক রূপ, রূপ যখন বলবে তখন হবে দুইটা, কারণ রূপ হয় দুইটা, একটা লিখিত রূপ আর একটা হচ্ছে কি মৌখিক রূপ, ঠিক আছে? লিখিত রূপ আর মৌখিক রূপ, এই দুইটা, লিখিত এবং মৌখিক। আর যখন বলবে যে ভাষার মৌলিক অংশ কয়টা, তখন হবে চারটা। মৌলিক অংশ হলো চারটা। শুধু মৌলিক অংশ না, যদি বলে ভাষার আলোচ্য বিষয় কয়টা, এই মৌলিক অংশ যা আলোচ্য বিষয় তাই সেম চারটা। তাহলে মৌলিক অংশ অথবা আলোচ্য বিষয় যেটাই বলুক না কেন সেটার অ্যান্সার হবে চারটা। তাহলে সেই চারটার নামটা আমাদের জানতে হবে। সেই চারটার নাম আমি এখানে লিখছি এবং এটা সম্পর্কে দেখেন নামগুলো এখানে লিখি, তারপরে বলছি। প্রথম হলো ধ্বনি, এরো দিয়ে লিখবো হলো শব্দ, এরো দিয়ে লিখবো হচ্ছে বাক্য, এরো দিয়ে লিখবো হলো ভাষা, ঠিক আছে? এটা পরে বলছি, মানে পুরো অংশ কিন্তু আমি চারটা অংশে কিন্তু আমি যাইনি। এর মধ্যে আমি কিন্তু আগে লিখতে নিষেধ করেছি, এরপরে আমরা সরাসরি এটা লিখবো। লেখার আগে উপরের এই যে ফাঁকা যে অংশটুকু, চারটা অংশের নামটা এখানে ফাঁকা থাকবে, আলোচ্য বিষয়ের জায়গাও ফাঁকা থাকবে। এখানে লিখেছি, এটা লেখার কারণ হলো এখান থেকে এটার যোগসূত্র আছে, এই জন্য। এই যে প্রথম যে তিনটা লিখলাম ধ্বনি শব্দ বাক্য, তার মানে এই ধ্বনি শব্দ বাক্য সিরিয়ালে এখানে লিখতে হবে, ধ্বনি শব্দ বাক্য। আর একটা থাকলে হচ্ছে অর্থ। তার মানে যদি থাকে যে ব্যাকরণের মৌলিক অংশ কয়টা, চারটা। কি কি অংশ? ধ্বনি, শব্দ, বাক্য এবং অর্থ, এই হলো চারটা অংশ। এবার যদি থাকে ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টা, সেটার অ্যান্সার হবে চারটাই। ঠিক আলোচ্য বিষয় যখন বলেছে তখন এইগুলোর সাথে যুক্ত হবে শুধু তত্ত্ব কথাটা যুক্ত হবে, প্রত্যেকটার সাথে তত্ত্ব কথা যুক্ত হবে। অর্থাৎ আলোচ্য বিষয়ের মধ্যে হবে ধ্বনি তত্ত্ব,
শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব। এই চারটা বিষয় মানে চারটা অংশ, ওখানে কোনো তত্ত্ব লাগানো যাবে না। আর আলোচক বিষয়ের কথা যখন বলা হচ্ছে তখন কিন্তু চারটা তত্ত্ব লাগবে: ধ্বনি, শব্দ, বাক্য এবং অর্থতত্ত্ব। এবং নিচে দেখতে পাচ্ছি, নিচের ফ্লো চার্ট একটা আমি দিলাম, ধ্বনি, শব্দ এবং বাক্য। অর্থাৎ এখান থেকে যদি যাই, অনেকগুলো ধ্বনি হলো একদম ক্ষুদ্রতম একক, অনেকগুলো ধ্বনি মিলে তৈরি হয় শব্দ, অনেকগুলো শব্দ মিলে তৈরি হয় বাক্য, আর অনেকগুলো বাক্য মিলে তৈরি হয় ভাষা, বোধগম্য ভাষা। তো এখন আসি এইটা সম্পর্কে। আমরা এই তত্ত্বগুলো সম্পর্কে আলোচনা করার আগে এখান থেকে কিছু প্যাচ লাগানো প্রশ্ন পরীক্ষায় আসতে দেখা যায়। কিরকম প্যাচ লাগানো প্রশ্ন? ভাষার মূল উপকরণ কোনটা, ভাষার মৌলিক উপাদান কোনটা, ভাষার ক্ষুদ্রতম উপাদান কোনটা, আবার আসে বাক্যের মূল উপকরণ কোনটা, বাক্যের মৌলিক উপাদান কোনটা, আবার আসে শব্দের মূল উপকরণ কোনটা, শব্দের ক্ষুদ্রতম উপাদান কোনটা, আবার আসে বাক্যের মূল উপাদান কোনটা, বাক্যের ক্ষুদ্রতম একক কোনটা। অলরেডি আমি মাথা ঘুরে গেছি, প্রশ্নের একটাও কিছু বোঝা যায়নি। এই যে জট পাকলো, আমার কথাবার্তার মধ্যেই জট পেকে গেল। আমি প্রশ্ন জিজ্ঞেস করলাম, এর মধ্যে জট পেকে গেছে। এই জট যেন পরীক্ষার হলে না পাকে। যত যেভাবে প্রশ্ন করুক না কেন, একটা ডেফিনিট অ্যান্সারের দিকে আমরা আগাবো। এর বাইরে যদি অপশনের সাথে না মিলে সেই অপশন আমরা দাগাবোই না। কিন্তু এখান থেকে যেটা শিখবো, এটা শেখার পরে আর মনে হয় না কোনো সমস্যা হবে। দেখি তো, যখন ওই যে ডান থেকে বামে যাচ্ছি, মানে বাম থেকে যখন ডানে যাচ্ছি, তখন কিন্তু ছোট থেকে ধীরে ধীরে বড় হচ্ছে। আবার উল্টা কথা যদি বলি, উপর থেকে মানে ডান থেকে যদি বামের দিকে আসি, তাহলে কিন্তু সেগুলো ছোট হচ্ছে। তো যখন কথার মধ্যে, কোন শব্দের মধ্যে, যখন প্রশ্নের মধ্যে এরকম থাকবে মূল উপকরণ, মূল উপকরণ বা একক, বা এটা না বলে যদি বলে বৃহত্তম একক, এটা আমরা এখানে লিখতে পারি। ঠিক আছে, এটা লেখার পরে আমরা অ্যারো চিহ্নটা দিব হচ্ছে এই দিক থেকে এই দিকে। এই নিচের শব্দগুলো আমাদের খেয়াল করতে হবে। উপকরণ আর উপাদানের মধ্যে একটু পার্থক্য আছে। উপাদান হলো একদম ক্ষুদ্রতম অংশ। ঠিক আছে, যেমন যখন মিষ্টি তৈরি হয়, মিষ্টির মধ্যে মিষ্টির বিভিন্ন ধরনের আইটেম আছে, সেই আইটেম গুলোকে বলা হয় উপকরণ। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আর মিষ্টি যেটাতে তৈরি হয়, ঠিক আছে, তৈরির উপাদান, যার মধ্যে মেইন উপাদান গুলো দেওয়া হয়, যেমন দুধ থাকে, চিনি থাকে। ঠিক আছে, মেইন যে উপাদান, সে মানে মেইন যে ইনগ্রেডিয়েন্ট, সেটাকে বলা হয় উপাদান। ঠিক আছে, তার মানে এটার মধ্যে যদি যাই যে মেইন মানে একদম ক্ষুদ্রতম অংশ, সেটা হবে ধ্বনি। ধ্বনির ক্ষেত্রে আমরা আমাদের উপাদান কথাটা কাজে লাগবে, তার এক পর্যন্ত উপাদান কথাটা আমাদের কাজে লাগবে না। এখানে দেখি, তাহলে মূল উপকরণ কথাটা যদি থাকে, একক যদি থাকে, অথবা যদি বলে বৃহত্তম একক, আমরা অ্যারো দিলাম হলো ডান থেকে বামের দিকে। এখন আমরা অ্যান্সার গুলো আমরা করব। যদি বলা হয় যে ভাষার মূল উপকরণ কোনটা, অ্যান্সার হবে বাক্য, আগেরটা। যেহেতু আমরা কি করলাম, ডান থেকে বামের দিকে চলে আসলাম। এবার যদি বলে বাক্যের মূল উপকরণ কোনটা, তাহলে হবে শব্দ। একই কথা যদি এভাবে বলে যে ভাষার বৃহত্তম একক কোনটা, তাহলে হবে বাক্য। আবার যদি বলে বাক্যের বৃহত্তম একক কোনটা, তাহলে হবে শব্দ। এইভাবে করে কিন্তু আমরা এইদিকে আগাবো। আমরা ধ্বনির ব্যাপারে সবার পরে বলছি। ধ্বনির ব্যাপারে কয়েকটা মানে একটা শব্দ মনে রাখলেই হবে, সেটা হলো, ধ্বনির ব্যাপারে মনে রাখবো হলো মূল উপাদান। এই যে উপাদান কথাটা চলে আসলে, এখানে আর উপকরণ নেই। অথবা এককের কথা যখন আসবে, তখন হবে ক্ষুদ্রতম একক। এবার এই যে অ্যান্সারটা, ধ্বনির এই অ্যান্সারটা কোনটার কোনটার ক্ষেত্রে কাজে লাগবে? সবগুলোর ক্ষেত্রে কাজে লাগবে। যদি বলা হয় ভাষার মূল উপাদান কোনটা, এবার বুঝছেন এটা, ভাষার মূল উপকরণ অ্যান্সার করলে হবে বাক্য। আর ভাষার যদি বলে মূল উপাদান, তাহলে অ্যান্সার হবে ধ্বনি। ধ্বনির ক্ষেত্রে কিন্তু আমাদের কথা আছে, কারণ এই যে কিছুক্ষণ আগে বুঝাইলাম আইটেম, যে মানে মিষ্টির বিভিন্ন আইটেম হতে পারে, রসগোল্লা হতে পারে, রসমঞ্জুরি হতে পারে, আরো যা যা আছে সবগুলো, এগুলোকে আইটেম বলা হচ্ছে। তাহলে এগুলো বড় জিনিস। আর এগুলো যে সূক্ষ্ম সূক্ষ্ম উপাদান গুলোতে তৈরি হলো, দুধ, চিনি বা অন্যান্য আইটেম যেগুলো আছে, অন্যান্য ইনগ্রিডিয়েন্ট যেগুলো আছে, সেটা উপাদান বলা হচ্ছে।
তার মানে একদম ক্ষুদ্রতম এককের দিকে যখন যাব তখন ধ্বনি বা মূল উপাদান, এই উপাদান কথাটা যুক্ত আছে, তার মানে এটাকে ধ্বনিকে বোঝানো হচ্ছে। তাহলে ভাষার মূল উপকরণ হলো বাক্য, ভাষার মূল উপাদান বা ক্ষুদ্রতম একক হলো ধ্বনি। ইভেন যদি এইভাবে বলে যে বাক্যের মূল উপাদান কোনটা, সেটাও ধ্বনি। যদি বলে বাক্যের ক্ষুদ্রতম একক কোনটা, সেটাও ধ্বনি। যদি বলে শব্দের মূল উপাদান কোনটা, সেটাও ধ্বনি। যদি বলে শব্দের ক্ষুদ্রতম একক কোনটা, সেটাও ধ্বনি। অর্থাৎ ধ্বনি এই অ্যান্সারটা হবে তখনই যখন প্রশ্নের মধ্যে বলা থাকবে মূল উপাদানের কথা অথবা ক্ষুদ্রতম এককের কথা। এখন সেটা যারই হোক না কেন, ভাষার, বাক্যের বা শব্দের, ভাষার, বাক্যের বা শব্দের মূল উপাদান বা ক্ষুদ্রতম একক হলো ধ্বনি। তাহলে ধ্বনি অ্যান্সার আমরা কখন করব? যখন জাস্ট বলা থাকবে মূল উপাদান বা ক্ষুদ্রতম একক। আর এই জায়গাটা বলেই দিলাম, ডান থেকে বামে যাবে কখন? যখন এইগুলোর দিকে আমরা খেয়াল করবো, এইভাবে করে আগাবে। এদিক থেকে এদিক করতে হবে। দেখেন এতটুকু, এইটুকু ক্লিয়ার কিনা? নাহলে কিন্তু এইটুকু ক্লিয়ার না হলে সারা জীবন কিন্তু অ্যান্সার করবে না। ভাই যে কেউ একজন জানান। বলো। ভাই যদি প্রশ্ন এরকম হয় যে শব্দের মূল উপকরণ কোনটি, তাহলেও তো ধ্বনি অ্যান্সার হবে, তাই তো? আসতেছে। আমি, হ্যাঁ, ওটা প্রশ্নটা ছিল হলো শব্দের মূল উপকরণ কোনটা, তাই না? জি জি। আচ্ছা, এবার একটু খেয়াল করতে হবে যে আমরা যেহেতু শব্দের মানে ক্ষুদ্রতম, শব্দের চেয়ে যদি ক্ষুদ্রতম কোনো কিছুর দিকে যাই তাহলে সেটা কিন্তু ধ্বনি হয়। আর ধ্বনির কিন্তু ধ্বনিকে কিন্তু উপাদান বলা হয়, ধ্বনিকে কখনো উপকরণ নামে সম্বোধন করা যাবে না। এটা মানে খেয়াল রাখতে হবে। আমরা ধ্বনিকে কখনোই উপকরণ হিসেবে সম্বোধন করতে পারবো না। ধ্বনির একটাই পরিচয়, তাকে যদি সম্বোধন করতে হয় উপাদান নামে সম্বোধন করতে হবে অথবা ক্ষুদ্রতম একক। এবার যদি আমরা কি হয়, ডান থেকে বামের দিকে আসি, তাহলে তো আমরা দেখলাম ভাষার বামে পড়লো বাক্য, তো সে ভাষার মূল উপকরণ বাক্যকে বলছি। আবার বাক্যের বামে পড়লো শব্দ, আবার বাক্যের মূল উপকরণ বলছি শব্দকে। এবার যদি বলি যে শব্দের মূল, এইভাবে ওই নিয়ম অনুসারে যদি আগাই যে শব্দের মূল উপকরণ কোনটা, তাহলে ডেফিনেটলি তোমার কথা অনুসারে যেটা হলো তাহলে ধ্বনি হওয়ার কথা। কিন্তু বললাম ধ্বনি কখনো উপকরণ না, ধ্বনি সবসময় উপাদান। তার মানে শব্দের উপকরণ কোনটি, অ্যান্সার হবে নাই। অ্যান্সার কি? নাই। শব্দের কোনো উপকরণ নেই, শব্দের হলো উপাদান আছে। ক্লিয়ার? যে পরীক্ষায় আসে শব্দের উপকরণ কোনটি, অ্যান্সার নাই। অপশনের মধ্যে যদি নাই থাকে তাহলে নাইটা দাগাবো আমরা, আর যদি ধ্বনি থাকে ধ্বনি ডেফিনেটলি অ্যান্সার হবে। ঠিক আছে? ক্লিয়ার কিনা? এটা 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 এই সূক্ষ্ম বিষয়টুকু সবার ক্লিয়ার কিনা? জি ভাই, ক্লিয়ার। ওকে, তাহলে শব্দের উপকরণ এই কথা যদি বলা থাকে, যেহেতু আমরা উপকরণ দিকে যাব, ক্ষুদ্রতম দিকেই আমাদের যেতে হবে, তাহলে ধ্বনিকে আমরা উপকরণ নামে কখনোই সম্বোধন করব না। ধ্বনিকে সম্বোধন করার জায়গা হলো উপাদান, একদম মাইনর ইনগ্রেডিয়েন্ট যেটা, সেটাই হলো ধ্বনি। তাহলে এই বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা আগামী দিন আমি ধরলেই বুঝতে পারবো। ঠিক আছে? এটা কিন্তু অনেক ক্রিটিক্যাল, এই অর্থ বলবো মানে যখন এই যে আমি বুঝাই দিলাম এই অর্থে কিন্তু ইজি, এখন পর্যন্ত ইজি, কিন্তু যখন প্রশ্ন হবে তখন এই ফ্লো চার্টটা মাথায় আনতে হবে। প্রশ্নের সময় যদি আন্দা বাতালে অ্যান্সার দেখে যদি আমরা অপশন দেখে দাগাইতে চাই, ভুল হওয়ার চান্স আছে। এই ফ্লো চার্টটা মাথায় এনে তারপর অ্যান্সারটা করতে হবে। ওকে, এরপরে যে পার্টগুলোর কথা বললাম, যে এই যে আলোচ্য বিষয়গুলো আছে, এই জিনিসটা বুঝতে একটু টাইম বেশি নিলাম। তো আলোচ্য বিষয়ের মধ্যে কি কি আছে? প্রথম যেটা পার্ট সেটার নাম হলো, আলোচ্য বিষয়গুলো আমরা এইভাবে লিখবো, এই অংশটুকুর নাম হলো, প্রথম যেটা লিখবো সেটার নাম হলো ধ্বনিতত্ত্ব। ধ্বনিতত্ত্ব ইংলিশে বলা হয় ফোনোলজি। ইংলিশ টার্মগুলোর দিকে একটু খেয়াল রাখবো, অনেক সময় ফোনেটিক্স কথাটা বলি। ফোনেটিক্স মানে আসলে এই যে ধ্বনিটাকে বোঝানো হচ্ছে, উচ্চারণটা, ধ্বনি যদি উচ্চারণে আলাদা মিনিং হচ্ছে ফোনেটিক্স। কোন শব্দের ধ্বনিগত যে ধ্বনির যে আওয়াজ শোনা যায় সেটাকে বলা হয় আসলে ফোনেটিক্স। তো সেখান থেকে এসেছে ফোনোলজি। তো এখানে এই
এটাতে আলোচ্য বিষয়গুলো আমাদের এই পাশে লিখতে হবে। আলোচ্য বিষয় যে ধ্বনিতত্ত্বের মধ্যে কোন বিষয়গুলো আলোচনা করা হয়। আচ্ছা, এটার মানে একদম এক কথায় যদি বলি যে ধ্বনিতত্ত্বের মধ্যে আলোচনা করার যে বিষয়গুলো আছে সেগুলো ধ্বনির সাথে রিলেটেড, ধ্বনি বা বর্ণের সাথে রিলেটেড। কার সাথে রিলেটেড? ধ্বনি বা বর্ণের সাথে সম্পর্কিত। ধ্বনি বা বর্ণের সাথে যারা সম্পর্কিত আছে তারাই ধ্বনিতত্ত্বের মধ্যে পড়বে। ঠিক আছে? এখন এই এই জিনিসগুলো যদি লিখতে চাই আসলে অনেক কিছু হয়ে যাবে, অনেকগুলো কিন্তু এর সাথে সম্পর্কিত আছে। ঠিক আছে? তো সেই জিনিসগুলো যদি আমরা লিখি দেখবো যে সবগুলোই ধ্বনি বা বর্ণের সাথে সম্পর্কিত কোনো না কোনো ভাবে, প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে। আবার এখান থেকে কিন্তু সব প্রশ্ন পরীক্ষায় আসবে না। এখান থেকে খেয়াল করতে হবে এর মধ্যে যেগুলো একটু ডিফারেন্ট টাইপের সেগুলো কিন্তু পরীক্ষায় আসবে। যে ওর মধ্যে হয়তো বা ওইভাবে ধ্বনি কথাটা বলা নাই বা সরাসরি ধ্বনির সাথে বা বর্ণের সাথে যুক্ত এই কথাটা বলা নাই। তো সেইগুলোই কিন্তু পরীক্ষায় আসার বিষয় আছে। যদি এখানে লিখি সেগুলো, যেমন আমরা যদি বাকযন্ত্র লিখি, ঠিক আছে? তো বাকযন্ত্র মানে এটা ধ্বনি উৎপাদনের সাথে জড়িত, কারণ বাকযন্ত্র আলোচনা হবে ধ্বনিতত্ত্বের মধ্যে। ঠিক আছে? বাকযন্ত্র, তারপর উচ্চারণ, কোনো কিছুর উচ্চারণ এটাও ধ্বনিতত্ত্বের আলোচনা বিষয়। ঠিক আছে? আলোচ্য বিষয়গুলো এইভাবে যাচ্ছে। তারপরে যদি আসি ধ্বনি পরিবর্তন, ধ্বনি এবং ধ্বনি পরিবর্তন। ধ্বনি এবং ধ্বনি পরিবর্তন দুইটাই লিখলাম। তারপরে ধ্বনি সম্পর্কে যাই থাকুক না কেন, বিন্যাস, তারপরে যদি থাকে ধ্বনি বা বর্ণমালা এরকম যদি কিছু থাকে সবই। তারপর স্বর ধ্বনি, ব্যঞ্জন ধ্বনির বৈশিষ্ট্য, মানে ধ্বনির সাথে যুক্ত যে কোনো শব্দ থাকলে সব ওর মধ্যে পড়বে। তারপরে বর্ণ রিলেটেড যে কোনো কিছু যদি থাকে, যেমন বর্ণ, বর্ণ প্রকরণ, যদি বর্ণমালার কথা বলা থাকে এগুলো এটার আলোচনার বিষয়। তারপরে যদি বলে যুক্ত বর্ণ, সব এটার আলোচনার বিষয় এটার মধ্যে আছে, দেখলে আমরা বুঝতে পারবো। তো যেটা দেখে একটু কনফিউশন তৈরি হবে সেটা আমরা লিখবো সবার শেষে। হতে পারে অক্ষর, এই যে আমরা কিছুক্ষণ আগে দেখলাম সিলেবল, এই অক্ষরটা কিন্তু ধ্বনিতত্ত্ব উচ্চারণের সাথে যেহেতু সম্পর্কিত অক্ষর বা সিলেবল, তার মানে এটা ধ্বনিতত্ত্বের মধ্যে পড়ে। তারপরে যেগুলো আছে সেটা হলো নত্যবিধান, সত্যবিধান, এগুলো ধ্বনিতত্ত্বের সাথে উচ্চারণের সাথে সম্পর্কিত, এই জন্য নত্যবিধান সত্যবিধান এটা ধ্বনিতত্ত্বের মধ্যে পড়ে। এর সাথে আরো সম্পর্কিত কারণ স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের একটা ব্যাপার আছে, সেটা হলো সন্ধি। আমরা জানি সন্ধিগুলো তৈরি হয় কি স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের সংযোগের কারণে। তাহলে এখানে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের যে বর্ণ কথা বলা আছে বা ধ্বনির কথা বলা আছে, যে স্বর ধ্বনি ব্যঞ্জন ধ্বনি যেটাই বলি না কেন, তো এটা দিয়েই কিন্তু ধ্বনি মানে সন্ধিটা তৈরি হয়। এই জন্য সন্ধিটাও পরে হচ্ছে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। এই যে আমি অন্য কালার দিয়ে লিখলাম তার মানে ডেফিনেটলি বুঝতে হবে যে নত্যবিধান, সত্যবিধান এবং সন্ধি এগুলো কোন তত্ত্বের আলোচ্য বিষয়? ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। পরীক্ষার জন্য আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর অন্যগুলোর মধ্যে তো আমরা ধ্বনি বা বর্ণের একদম সরাসরি সম্পর্ক পাচ্ছি, এই জন্য কিন্তু ওগুলোতে খুব একটা ইন্টারেস্টেড থাকবে না আসার জন্য। তো ধ্বনিতত্ত্ব গেল, এরপর এটাকে বলা হচ্ছে ধ্বনির পরে যদি আমরা শব্দতত্ত্বটা, ওই সিরিয়ালটা আমরা এখানে লিখবো না, কারণ শব্দতত্ত্ব সবার শেষে লিখবো। শব্দতত্ত্বটা সবার শেষে লিখবো, কারণ যত কিছু আছে সব শব্দতত্ত্বের মধ্যেই পড়বে আগের তিনটে ছাড়া। এই জন্য আমরা শব্দতত্ত্বটা সবার শেষে লিখবো। বাক্যতত্ত্ব বা পদক্রম, এর সিনোনিম আরেকটা নামে রাখা হয় পদক্রম অনুসারে। অর্থাৎ একটা বাক্যের মধ্যে পদগুলো বিভিন্নভাবে সজ্জিত থাকে না, তো সজ্জিত থাকার তো একটা ক্রম থাকে, এলোমেলো ভাবে তো সাজানো যাবে না, সাজালে সেটা বাক্য হবে না। এই জন্য পদটা যেন সিরিয়ালে সজ্জিত থাকে, এই জন্য পদক্রম বলা হচ্ছে। এর ইংলিশ হলো সিনট্যাক্স। তো অবশ্যই বাক্য কথাটা বলা আছে, এটা এক কথায় যদি আমরা বলি তাহলে বাক্যের সাথে সম্পর্কিত হবে আলোচ্য বিষয়গুলো। তাহলে সেই অনুসারে যদি আমরা লিখি তাহলে বাক্য হয়, তারপর বাক্যের রূপান্তর হয়, ঠিক আছে? তারপরে বাক্যের যোগ্যতা, মানে বাক্য কথাটা লাগানো আছে যার সাথে সবগুলোই হবে। উপাদান, ঠিক আছে? উপাদান, লোক, সব বাক্যের সাথে যা যা আছে সবকিছু এর সাথে সম্পর্কিত হবে। এখন খেয়াল করতে হবে এই যে বাক্য দিয়ে আমরা এই কথাগুলো লিখলাম, মানে বাক্য যা যা থাকবে। এবার এই যে যেহেতু বললাম পদক্রম, তার মানে পদ রিলেটেড যা যা আছে সবই এর মধ্যে পড়বে। অর্থাৎ পদের পরিবর্তন, তারপরে এটা খেয়াল করতে হবে একটা বাক্য লেখার সময় আমাদের কি কি লাগে, এটা খেয়াল করতে হবে। একটা বাক্য যখন লিখি তখন আমরা কিন্তু জ্যোতি চিহ্ন ব্যবহার করছি, এই যে আমি কমা দিচ্ছি সব জায়গায়, ঠিক আছে? তার মানে জ্যোতি চিহ্নটা কিন্তু এর মধ্যে আলোচনা বিষয়ের মধ্যে পড়বে।
ঠিক আছে। আর এর মধ্যে আরেকটা হলো কারক বিশ্লেষণ, কারকটাও এর মধ্যে পড়বে। কারকগুলো হচ্ছে বাক্য তত্ত্বের আলোচনার বিষয়। এরপরে বাক্যের সাথে রিলেটেড যেগুলো আমরা মানে ইংলিশের ক্ষেত্রে আমরা যেরকম ভয়েস চেঞ্জ করেছি, ন্যারেশন করেছি, এগুলো কিন্তু বাক্যের সাথে রিলেটেড। তাহলে ভয়েস চেঞ্জ, ন্যারেশন এগুলো যদি আমরা বাংলায় লিখি তাহলে কি হয়? বাচ্য হয়, উক্তি হয়। বাচ্য, উক্তি এগুলো বাক্য তত্ত্বের আলোচনার বিষয়। আর এর বাইরে একটা লিখতে হবে, আমরা বাক্য সংকোচন আছে না, এর মধ্যে বাক্য কথাটা কিন্তু লাগানো আছে। কারণ বাক্য সংকোচন দেখে কিন্তু আমরা ডেফিনেটলি বুঝতে পারবো এটা বাক্য তত্ত্বের আলোচনার বিষয়। কিন্তু সেখানে যদি বলে এক কথায় প্রকাশ, যদি একই জিনিস কিন্তু এক কথায় প্রকাশ আর বাক্য সংকোচন যেহেতু একই জিনিস, তাহলে এটা কার মধ্যে পড়বে? বাক্য তত্ত্বের মধ্যে পড়বে। বাস, এটা ক্লোজ। যেগুলো আমি মার্ক করেছি অন্য কালারে, বুঝতে হবে যে এই তথ্যগুলো গুরুত্বপূর্ণ বেশি। তারপরে 3 নম্বর যেটা অংশ সেটাকে বলা হবে অর্থতত্ত্ব। অর্থতত্ত্বর আরেক নাম হচ্ছে বাগর্থ তত্ত্ব। বাগর্থ, বাগর্থ তত্ত্ব। এর ইংলিশ হলো সিম্যান্টিক্স। সিম্যান্টিক্স বলা হয় অর্থতত্ত্বের আরেক নাম। তো এটার দ্বারা বোঝানো যাচ্ছে কি? এটার দ্বারা বোঝানো যাচ্ছে যে অর্থ মানে কোনো কিছু সমার্থক শব্দ, বিপরীত শব্দ, তারপরে শব্দ জোড়া, এই জিনিসগুলো কিন্তু মানে যে কোনো কিছুর অর্থ হতে পারে। বাক্যের অর্থ হতে পারে, শব্দের অর্থ হতে পারে, মানে অর্থের সাথে মানে সংযুক্ত সবকিছু হতে পারে। যা আরেকটা আছে আমরা জানি প্রায় সমচ্চারিত ভিন্নাত্মক শব্দ। এই যে কথা মানে শব্দের মধ্যে যদি অর্থ কথাটা থাকে, আমাদের অর্থ কথার দিকে খেয়াল রাখতে হবে। অর্থ কথাটা যার মধ্যে থাকবে সেটাই হবে অর্থতত্ত্বের আলোচনার বিষয়। তো সেখান থেকে যদি আমরা বলি তাহলে সেই বিষয়গুলো কি হচ্ছে? একটা সমার্থক শব্দ, তারপরে বিপরীত শব্দ। তো সমার্থক শব্দকে কিন্তু আবার কি বলা হয়? প্রতিশব্দ বলা হয়। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে যে প্রতিশব্দ আসলো মানে বুঝলাম না, পরে শব্দতত্ত্বের মধ্যে আমি দাগাই দিলাম, ভুল হয়ে যাবে। কিন্তু প্রতিশব্দের মধ্যে শব্দ কথাটা আছে, এই জন্য যদি আমরা শব্দতত্ত্বের পরে শব্দতত্ত্ব আসতেছে, যদি শব্দতত্ত্ব দাগাই তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ সমার্থক শব্দ মানে হলো প্রতিশব্দ। তাই এটা কিন্তু খেয়াল থাকতে হবে। তার বিপরীত শব্দ গেল। তারপরে শব্দ জোড়, ক্রমজোড় যে শব্দ জোড় গুলো গঠন করে থাকে সেটা হবে। তারপরে যেটা লিখবো এটা দিয়ে কনফিউশন তৈরি হতে পারে। নতুন বইটাতে বাগধারা বলা আছে, কারণ বাগধারা একটা অর্থ মিন করে, এই জন্য এটাকে অর্থতত্ত্বের মধ্যে ফেলা হয়েছে। আগের বইগুলোতে এটা বাগধারাকে বাক্য তত্ত্বের মধ্যে ফেলা হতো। ঠিক আছে, এখন এটা কিন্তু আপডেটেড ভার্সনে এটা খেয়াল করতে হবে যে বাগধারা হচ্ছে অর্থতত্ত্বের মধ্যে পড়ে, বাগধারা বাক্য তত্ত্বের মধ্যে পড়ে। তাহলে এটা খেয়াল করতে হবে ভালো করে যে বাগধারা হচ্ছে অর্থতত্ত্বের আলোচনার বিষয়। এটা গেল। তারপরে আমরা বাদ বাকিগুলো যদি লিখি, এগুলো সবের সাথে হচ্ছে অর্থ কথাটা আছে। যেমন মুখ্যার্থ, মুখ্যার্থ, গৌণার্থ, মুখ্য অর্থ, গৌণ অর্থ, এটা বোঝানো হচ্ছে। তারপরে বলে যদি শব্দের অর্থ বিচার, শব্দের বা বাক্যের অর্থ বিচার, এগুলো সবই এর মধ্যে পড়বে, অর্থ কথাটা আছে। জাস্ট এগুলো লেখার উদ্দেশ্য হলো যে আপনার খাতায় থাকবে যেন পরবর্তীতে এগুলো পড়া যায়। নইলে কিন্তু এগুলো না লিখলে হয়তো তখন মনে হতে পারে যে আমার নোটটা স্বয়ংসম্পূর্ণ হয়নি, এই জন্য এগুলো লেখা। তারপরে জাস্ট সর্বশেষ যেটা লিখবো, শব্দ, বর্গ ও বাক্যের ব্যঞ্জনা। ব্যঞ্জনা বলতে এখানে অর্থগুলোকে বোঝানো হচ্ছে, যে বিভিন্ন জিনিস শব্দ, বর্গ বা বাক্যের ব্যঞ্জনা। তো এর মধ্যে আমরা বুঝতে পারলাম যে বাগধারাটা গুরুত্বপূর্ণ, যে বাগধারাটা হচ্ছে অর্থতত্ত্বের আলোচনার বিষয়। আচ্ছা, এই যে আমরা তিনটা শখটা করলাম, শখের মধ্যে তিনটা পার্টে আমরা তিনটা মানে বিষয় নিয়ে আলোচনা করলাম। এখন এর বাইরে আমরা অনেক কিছু জানি, যেমন জানি উপসর্গ, অনুসর্গ, লিঙ্গ, বচন, বিরক্ত শব্দ, সংখ্যাবাচক শব্দ, প্রকৃতি প্রত্যয়, কাল, সমাস, এই বিষয়গুলো যে আছে না, মানে এই বিষয়গুলোর বাইরে যা যা ব্যাকরণে আমরা শিখেছি সব পড়বে হচ্ছে শব্দতত্ত্ব। আরেকটা তত্ত্ব আছে যেটা, সেটা পড়বে। এইগুলোর বাইরে সবগুলো হচ্ছে শব্দতত্ত্বের মধ্যে পড়ে। তো শব্দতত্ত্ব এর আরেক নাম হলো রূপতত্ত্ব।
রূপতত্ত্ব, এর ইংলিশ হলো মরফোলজি। ইংলিশ হলো মরফোলজি। তার মানে একটা কথা যদি বলি যে উপরে যা যা লিখেছি এর বাইরে যা যা আছে সব এর মধ্যে পড়বে। ঠিক আছে, অর্থাৎ শব্দের কথাটা আছে, আমরা নর্মালি শব্দ সম্পর্কে কিন্তু কোথাও লিখি নাই। তার মানে শব্দটা এর মধ্যে পড়বে। শব্দ রিলেটেড আমরা জানি যে উৎস অনুসারে শব্দের প্রকারভেদ, মানে শব্দের যত প্রকারভেদ আমরা পড়েছি সব এর মধ্যে পড়বে। ঠিক আছে, সব এর মধ্যে পড়বে। শব্দের প্রকারভেদ গুলো যা আছে, প্রকরণ বা শ্রেণী বিভাগ, শব্দ ভান্ডারও যদি বলি সব এর মধ্যে পড়বে। তারপরে এখানে একটা খেয়াল করতে হবে যে শব্দ নির্মাণের ব্যাপারটা ওর মধ্যে পড়বে। এটা সরাসরি এটা কথাটা বলা আছে, শব্দ নির্মাণ ও পদ নির্মাণ প্রক্রিয়া। তো পদ আসলে কিন্তু শব্দ ছাড়া কিছু না, একই জিনিস। যে বাক্যের অন্তর্গত প্রত্যেকটা শব্দকেই কিন্তু পদ বলা হচ্ছে। তার মানে পদ কিন্তু শব্দ ছাড়া অন্য কিছু না। একটা বাক্য যখন বলি প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা শব্দকে এক একটা পদ বলা হচ্ছে। তার মানে শব্দ এবং পদ কিন্তু এখানে একই জিনিস। ঠিক আছে, আর উপরে কিন্তু বাক্য তত্ত্ব বা পদ ক্রম ওইটা কিন্তু আলাদা ছিল। ক্রম বলতে হচ্ছে যে এই যে বাক্যের মধ্যে পদগুলো কিভাবে বসবে তার বিন্যাস, সেটা কিন্তু ছিল বাক্য তত্ত্বের মধ্যে, এটা বুঝতে হবে। এটা হচ্ছে পদ নির্মাণ প্রক্রিয়া। অর্থাৎ যদি বলা হয় যে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, এগুলো নিয়ে কোথায় আলোচনা করা হয়? সবই হচ্ছে বিশেষ্য থেকে শুরু করে একদম ক্রিয়া পর্যন্ত সকল পদ মিলে পদ নিয়ে আলোচনা করা হয়েছে শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের মধ্যে। উপরে যা যা পড়লাম এর বাইরে যা যা আছে সব এর মধ্যে পড়বে। এরপরে যদি আমরা শব্দগুলোতে লিখি, যেমন আছে দ্বিরুক্ত শব্দ আছে, বচন আছে, বচনের সাথে আবার একটা জিনিস রিলেটেড হয়, সংখ্যা বাচক শব্দ, সেই জিনিসটা থাকে। তারপরে লিঙ্গটাকে আসলে কি বলা হয় এখানে? পুরুষ ও স্ত্রীবাচক শব্দ বলা হয়। পুরুষ এবং স্ত্রীবাচক শব্দ বলা হচ্ছে। এরপরে আছে যেমন ধাতু, প্রকৃতি, প্রত্যয়, এগুলো লিখছি একবারে। এগুলো কিন্তু সবই এর মধ্যে পড়ে, কোনটাই অন্য কারণে লিখছি না, কারণ হচ্ছে এখানকার সবগুলোই গুরুত্বপূর্ণ। কারণ আমরা যদি চিন্তা করি এগুলো হচ্ছে ব্যতিক্রম হিসেবে যদি চিন্তা করি। তারপরে উপসর্গ, অনুসর্গ, তারপরে থাকবে ক্রিয়া। তো এখানে লিখেছি ক্রিয়ার ভাব বা ক্রিয়ার কাল। কাল যদি লিখি এবার টেন্স আর কি, টেন্স কে বোঝানো হচ্ছে কাল। প্রকৃতি প্রত্যয় লিখেছি। তারপর থাকলো শেষে সমাস। এই সমাসটা ডেফিনেটলি গুরুত্বপূর্ণ হবে, কারণ সমাস একটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। অধ্যায় সম্পর্কে বলা আছে সমাস, প্রকৃতি প্রত্যয়, ধাতু, উপসর্গ, বচন, এই জিনিসগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এই জিনিসগুলো যে শব্দতত্ত্বের আলোচনার বিষয়, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। উপরের এই তথ্যটা গুরুত্বপূর্ণ। শব্দ নির্মাণ এবং পদ নির্মাণ প্রক্রিয়াটা কোন তত্ত্বের মধ্যে পড়ে? শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের মধ্যে পড়ে। তো এই তত্ত্ব বা আলোচনার বিষয় যেগুলো আছে, ক্লিয়ার কিনা? যে আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করব, এটা আমাদের মেইন কাজ হলো ডিফারেন্সিয়েট করা, কোনটা কার মধ্যে পড়বে। উপরের তিনটার তো সরাসরি ব্যাপার আছে, যে ধ্বনি তত্ত্বটা ধ্বনি বা বর্ণের সাথে সম্পৃক্ত, বাক্য তত্ত্বটা বাক্যের সাথে সম্পৃক্ত, যেটা আমরা দেখলাম, বাক্যের সাথে সম্পৃক্ত, অর্থ তত্ত্বটা অর্থের সাথে সম্পৃক্ত। আর এর বাইরে যা যা আছে সবগুলোই পড়বে হচ্ছে এই শব্দ তত্ত্ব বা রূপ তত্ত্বের মধ্যে পড়বে। ক্লিয়ার কিনা আমরা সবাই? ক্লিয়ার? কারো কোনো সমস্যা আছে কিনা বুঝতে এতটুকু? না ভাই, বুঝতে পারছি। আজকে আমরা প্রথম দিন আমরা এই পর্যন্ত রাখবো। কালকের দিনের টপিক আর আরো কিছু অংশ আছে এখান থেকে আলোচনার বিষয়, সেই জিনিসগুলো আমরা আগামী দিনের লেকচারের সাথে করবো। প্রথম দিন আর বেশি প্রেশার দিচ্ছি না, ঠিক আছে? এই পর্যন্তই রেখে দিচ্ছি, কারণ এইটুকু কমপ্লিট করেন। এর মধ্যে তো অনেকগুলো মৌলিক বিষয় ছিল, পড়াশোনা কিন্তু একটু হলেও শুরুর দিকে বোরিং ছিল, কারণ তথ্যগুলো খালি লিখতে হচ্ছিল। সামনের দিনের বিষয়গুলো সব বোঝার বিষয় আছে, তো সেই জিনিসগুলো খুব বেশি বোরিং লাগবে না আশা করা যায়। সামনের দিনে আমরা অনায়াসে 2 ঘন্টা পড়ে যেতে পারবো। সামনের দিনে একদম 2 ঘন্টায় পড়বো, ফুল 2 ঘন্টা পড়বো। আজকে 1.5 ঘন্টার মতো আমরা পড়লাম, ঠিক আছে? তো কারো কোনো প্রশ্ন আছে কিনা? এখন প্রশ্নোত্তর সেশন হবে। যার যার প্রশ্ন থাকে আজকের পড়াটুকুর মধ্যে থেকে একে একে প্রশ্ন করতে পারেন।
ইভেন অন্য কোনো বিষয় নিয়ে প্রশ্ন করা যেতে পারে পড়াশোনা রিলেটেড। হৃদয় কোনো প্রশ্ন আছে? ভাইয়া কোনো কি বই রাখবো সাথে? আচ্ছা, বইয়ের ব্যাপারটা হলো কি, আমি ওই একটা জিনিস বলি, যেটা লেকচার যেটা দেওয়া হলো এর বাইরে এইটুকু পড়ার জন্য কোনো বইয়ের প্রয়োজন নেই। আর মানে যতটুকু আমি কভার করেছি, আর একটা মানে কোনো অরিজিনাল বই বলি আর কোনো কিছু বলি, কোনো কিছুর প্রয়োজন নেই। কিন্তু আপনি যদি পড়তে চান, যেমন ধরেন বাংলা ব্যাকরণের জন্য তো নতুন বাংলা ব্যাকরণ বই এসেছে নবম দশম শ্রেণীর, ঠিক আছে, তো ওই বইটা কাছে রাখতে পারেন। কিন্তু আমি কিন্তু সকল বই মিলায় গুরুত্বপূর্ণ যেগুলো আছে, এটা কিন্তু নবম দশম শ্রেণীর পুরাতন বইয়ের ছোঁয়াও আছে এর মধ্যে, নতুন বইয়ের ছোঁয়াও কিন্তু এর মধ্যে আছে। তো সেখান থেকে যা যা লাগবে পরীক্ষার জন্য সেগুলোই কিন্তু আমি লেকচারে ইনক্লুড করেছি, ঠিক আছে। এটা হলো বড় বিষয়। আর এর সাথে একটা বই আমি বলে দিয়েছি সেমিনার ক্লাসে, সেটা হলো এমসিকিউ প্র্যাকটিস করতে হবে আপনাকে। আমার পড়াটা পড়তে হবে, প্রিভিয়াস সালের এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। এখন প্রত্যেকটা বইয়ের আলাদা আলাদা বই যদি নাও কিনেন চলবে। আমি একটা বইয়ের নাম আমি বলে দিয়েছিলাম ওই দিন ক্লাসে, সেটার বইয়ের নামটা আমি আবারও লিখছি। সেটার পূর্ণ নাম হলো দ্য গাইড বই, ক্র্যাক দ্য প্রিভিয়াস কোশ্চেন। এই বইটার প্রচারণা হলেও আমার করার কিছু নাই, আমাকে এটা বলতেই হবে, কারণ বাজারে এরকম মানে এমসিকিউ সলভ করার মতো আর বই আনে নাই, ঠিক আছে। তবে একটা ব্যাপার খেয়াল করতে হবে, যে যেহেতু বইটা এখানে সব সাবজেক্টের এমসিকিউ আছে, এখন সরাসরি এমসিকিউ মুখস্থ করে কিন্তু কখনো কেউ প্রিলিতে ভালো করতে পারে না, এটা মনে রাখতে হবে। তো সেখান থেকে এই আমার লেকচারটা করতে হবে, আর এর বাইরে হয়তো কিছু জিনিস অতিরিক্ত এমসিকিউ আকারে থাকবে, সেই জিনিসগুলো কিন্তু আমাদের এমসিকিউ প্র্যাকটিস করলে হয়ে যাবে। তো এই বইটা পড়ার সময় একটু সাবধান থাকতে হবে, যদি কোনো জায়গায় অ্যান্সার ভুল মনে হয় সেটাকে কারেক্ট করে নিতে হবে, কারণ অত বড় বইটা লিখেছে, সেখানে কিন্তু অপশন লিখতে গিয়ে ক খ গ ঘ লিখতে গিয়ে কিন্তু ভুল থাকাটা খুবই স্বাভাবিক। তো সেটা আমাদের অবশ্যই মার্জনার দৃষ্টিতে দেখতে হবে এই বইটা লিখেছে যে। তো এটা কিনবেন এমসিকিউ এর জন্য, সবগুলোর এমসিকিউ এর মধ্যে দেওয়া আছে, তো এটা পড়তে পারেন আমার লেকচারটা। আর এটা যদি আপাতত পড়া হয় আমার মনে হয় আর কিছু লাগবে না।